হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আজকে আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটা টপিক 1857-এ যে রিভল্ট, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যেটাকে আমরা বলি, সিপাহী মিউটনি, সেটা নিয়ে আলোচনা করব। কেন হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল, বা ওই মহাবিদ্রোহের সময় কী কী ঘটনা ঘটেছিল, তার লিডার হিসেবে কারা ছিলেন, ব্রিটিশরা কী করেছিলেন সেই সময়, এরকম কিছু বিষয় নিয়ে। তারপর 38টা মতো কোয়েশ্চেন্স আছে, ওগুলো আমরা সলভ করব। তোমাদেরকে বলা যে ক্লাসটা করার পর তোমরা ক্লাসটা করার সাথে সাথে কিছু নোট ডাউন করছো। পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্লাসের পর টেলিগ্রাম গ্রুপ বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর ক্লাসের পর তোমরা অ্যাটলিস্ট জীবন মুখোপাধ্যায় স্যারের যে বইটা আছে, হিস্ট্রি বই, ওখানে মহাবিদ্রোহের যে পার্টটুকু আছে ওটা একটু রিডিং দিয়ে নিও। তাহলে তোমাদের একদম ক্ল্যারিফাই হয়ে যাবে, বইটাও পড়া হয়ে যাবে আর বিষয়টাও বোঝা হয়ে যাবে আমি যে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা। আরেকটা বিষয় বলার যে এর আগে আমি যে ম্যারাথন ক্লাস নিয়েছিলাম হিস্ট্রির ওপরে, সেখানে অ্যানসেন্ট, মেডিয়াভেল, মডার্ন কভার করেছিলাম, বাট সেটা গুগল মিটে নিয়েছিলাম বলে রেকর্ডিং নেই। তোমরা বলেছিলে ইউটিউবে নিয়ে নিতে, যাতে পরে রিভিশনের সময় এটা তোমরা কাজে লাগাতে পারো, সেজন্যই এই ক্লাসগুলো করানো ইউটিউবে। আর বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইসরয় সম্পর্কে আমরা পড়বো, কিন্তু তার আগে এই টুকরো টুকরো জিনিসগুলো পড়বো, যাতে পরে আমরা লিঙ্ক আপ করতে পারি যে কার সময় কী হয়েছিল। ঘটনাগুলো একটু ডিটেলে জানতে হবে, যেমন মহাবিদ্রোহের ঘটনা, বিভিন্ন যে কৃষক বিদ্রোহ বা আরও যে রিভল্টগুলো হয়েছিল সেই রিভল্টগুলো সম্পর্কে, বা আরও কিছু ঘটনা সম্পর্কে টুকরো টুকরো হিসেবে আমরা জানবো। তারপর লিঙ্ক আপ করে আমরা বিভিন্ন গভর্নর জেনারেল, ভাইসরয় সম্পর্কে পড়বো। ওকে, তো এখানে একটা তোমাদের আমি ম্যাপ দেখাচ্ছি। এই ম্যাপটায় তোমরা কিছু পয়েন্টস দেখতে পাচ্ছ, রেড কালারে মার্ক করা আছে। যে মহাবিদ্রোহ হয়েছিল বা সিপাহী বিদ্রোহ আমরা বলছি, এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে এটাকে অনেকে অনেক কিছু বলেছেন, অনেকে অনেক নামাঙ্কিত করেছেন, বা আমরাও এটাকে বিভিন্ন কারণ দেখাবো যে কেন এটাকে এই বিদ্রোহ বলা হচ্ছে বা এই নামে ডাকা হচ্ছে। মেনলি এই বিদ্রোহটা উত্তর ভারত আর মধ্য ভারতের মধ্যেই ছিল। সারা ভারতবর্ষে কিন্তু এর পার্টিসিপেশন দেখা যায়নি। এই জায়গাগুলো যেগুলো রেড কালার দিয়ে পয়েন্ট করা আছে, মেইনলি সেখানে দেখা গেছিলো, আর সাউথের খুব কম পোর্শনে দেখা গেছিলো। আমরা ইন ডিটেইল যাচ্ছি। দেখো, কোনো রিভল্ট বা বিদ্রোহ যে হঠাৎ করে শুরু হয় সেটা তো নয়, নানা রকম কারণ থাকে। তো সেই বহুদিনের ক্ষোভটা ধীরে ধীরে জমা হতে থাকে, তারপরে সেটা বিদ্রোহের রূপ নেয়। ইংরেজরা নানা রকম বহুবিধ পলিসি তারা অ্যাপ্লাই করেছিল ভারতীয়দের ওপর, আর এছাড়াও আরও বেশ কিছু কারণের জন্য কিন্তু 1857-এ যে রিভল্ট সেটা আমরা দেখতে পাই। একটু যদি ব্যাকে আমরা যাই, 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল আকবরের সময়, তাই না? একটা রয়্যাল চার্টার তার থ্রু এসেছিল, কেন না বিজনেস করতে এসেছিল। তো দেখো, 1400, 1500, 1600 এরকম সময় ইংরেজরা বা বিভিন্ন বিদেশি শক্তি, যেমন পর্তুগিজ, ডাচ বা ওলন্দাজ, ফরাসি, এনারা এসেছেন, বিভিন্ন কোম্পানি এখানে এসেছে, ভারতে এসেছে। তো তারা মনে করতো যে তারা যদি কলোনি তৈরি করতে পারে তাহলে বিজনেসটা ভালোভাবে করতে পারবে, সেজন্য কলোনি তৈরি করতে চাইতো তারা। এই যে কলোনির কথা বলছি, কেন, তাদের উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল যে তারা বিজনেস করবে, আর বিজনেস করে তারা প্রফিট ইনকাম করবে। মেইন হচ্ছে তাদের প্রফিট ইনকাম করা। সে সময় তারা গোল্ড, সোনার পেছনে ছুটতো, বিভিন্ন যাতে তাদের প্রফিট হয় সেদিকে ছুটতো। তো 1600 খ্রিস্টাব্দে যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে, তারা জাহাঙ্গীরের সময়, আমরা মুঘল সাম্রাজ্য যখন পড়েছিলাম, মুঘল ডাইনাস্টি যখন পড়েছিলাম, দেখেছিলাম যে জাহাঙ্গীরের সময় সুরাটে তারা ফ্যাক্টরি স্থাপন করে ইংরেজরা। তারপর 1717-তে কী হয়, ফারুকশিয়ারের ফরমান পায় তারা। ওই ফারুকশিয়ারের ফরমান বা দস্তক যেটাকে আমরা বলছি, তার মাধ্যমে তারা বার্ষিক 3,000 টাকার বিনিময়ে
বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি বলতে মানে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার, বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে। এই যে ফারুকশিয়ারের ফরমান ১৭১৭ সেটাকে ম্যাগনা কার্টা বলা হয়, বা ইংরেজদের ম্যাগনা কার্টা আমরা বলতে পারি, ইংরেজদের ট্রেডের জন্য। তারপর ১৭৫৭-তে কী হয়, পলাশির যুদ্ধ হয়। ১৭৬৪-তে বক্সারের যুদ্ধ হয়। আমি তোমাদের বলেছিলাম যে ইংরেজরা ভারতে ট্রেডার্স হিসেবে এসেছিল, বাণিজ্যকারী হিসেবে এসেছিল, কিন্তু ১৭৬৪-র বক্সারের যুদ্ধের পর তারা ক্রমশ রুলারে কনভার্ট হয়, কেমন? তো এরপর ব্রিটিশদের দ্বারা, এই বক্সারের যুদ্ধের পর ব্রিটিশদের দ্বারা কি হয়, বাংলা, তারপর আওধ বা আউধ যেটাকে আমরা বলছি, সেখানকার নবাবরা আস্তে আস্তে পরাজিত হয় ইংরেজদের কাছে। তারপর ১৭৬৫-তে কী হয়, এলাহাবাদের চুক্তি হয়। সেই চুক্তিটা কাদের মধ্যে হয়, ১৭৬৫-র অগাস্ট নাগাদ সেই চুক্তিটা হয় রবার্ট ক্লাইভ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে। এবং ওটাতেও কি হয় না, দেওয়ানি লাভ হয়, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ হয়। বেসিক্যালি দেওয়ানি বলতে কি না, ফ্রিতে ট্রেড করবে, ফ্রিতে বাণিজ্য করবে। তো এইভাবে কি হয় না, বিভিন্ন জায়গা তারা নিজের দখলে নিয়ে আসতে শুরু করে। তো এই মহাবিদ্রোহ এরকম কিছু কারণ, বা ভারতে শাসন কার্য চালাচ্ছে ইংরেজরা, কিন্তু মিলিটারিতে যে ইনকাম বা স্যালারির যে বেস, সেটার পার্থক্য একটা কারণ, বা বন্দুকের কার্তুজের একটা ঘটনা রয়েছে, চাকরির ক্ষেত্রে অনেক রকমের বৈশিষ্ট্য, এরকম অনেক রকম কারণের জন্য কিন্তু ১৮৫৭-তে কী হয় না, মহাবিদ্রোহ হয়, কেমন? তবে দেখো, পার্টিকুলার যে একটা কারণের জন্যই হয়েছিল মহাবিদ্রোহ সেটা বলা যায় না, কিন্তু যদি এরকম কোনো অপশন পাও প্রশ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে অপশনগুলো পড়ে তোমাকে আনসার করতে হবে। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন যখন সলভ করব তখন এগুলো একটু দেখতে পাবো। আর ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, যেটা ইংরেজদের যে ভিত সেটাকে অনেকটাই কাঁপিয়ে দেয়। তো এই বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ কেন বলছি না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সৈন্যরা ছিল তারা এই বিদ্রোহে অংশগ্রহণ করে, এবং ক্রমশ এই কারণে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে, এবং ক্রমশ কী হয় না, সর্বস্তরের মানুষ এতে পার্টিসিপেট করতে থাকে। এই জন্য বিদ্রোহটা একটা বেশ বড়সড় আকারও নেয়, আর ওই কারণে এটাকে মহাবিদ্রোহ বলা হচ্ছে। একটা জাস্ট ছোট্ট গল্প বললাম, এবারে আমরা মহাবিদ্রোহে আসছি। কেন হয়েছিল? এই মহাবিদ্রোহের কারণকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন মিলিটারি, যে সেনাবাহিনীর কিছু কারণ রয়েছে, এক্সপ্লেন করব। মিলিটারি, তারপরে ইকোনমিক কিছু কজেস রয়েছে, অর্থনৈতিক কিছু কারণ আছে, সোশিও রিলিজিয়াস কিছু কজেস রয়েছে, মানে ধার্মিক বা ধর্ম বিষয়ে কিছু কারণ রয়েছে, পলিটিক্যাল কিছু কজেস রয়েছে, রাজনৈতিক কারণ, যেমন ডক্ট্রিন অফ ল্যাপস আমরা লর্ড ডালহৌসির ক্ষেত্রে পাই কি, সত্য বিলোপ নীতি। আমরা বলি না সত্তা, সেই সত্তা যখন চলে যায় সেটাকে বলছি সত্য বিলোপ নীতি। তো ডক্ট্রিন অফ ল্যাপস রয়েছে। অ্যানেক্সেশন অফ আউধ বা অযোধ্যা দখল করা হবে, আওয়াধ দখল করা হবে, এই কজেসগুলো, এগুলো পলিটিক্যাল কজের মধ্যে পড়বে। চেঞ্জেস ইন ব্রিটিশ পলিসি, সেই সময় ইংরেজদের কর্তৃক বিভিন্ন নতুন ধরনের পলিসি আসে। ইংরেজদের সাথে সাথে জমিদাররা সাধারণ প্রজাদের উপর, সাধারণ কৃষকদের ওপর অত্যাচার করতে শুরু করে। জমিনদারি প্রথা, রায়তবাড়ি প্রথা, মহলবাড়ি প্রথা, এরকম অনেক প্রথা আসে। কার্ট্রিজ ইস্যু, না সেই সময় মানে আমরা জানি যে ধর্মীয় ক্ষেত্রে গরুর মাংস বা শূকরের মাংস এটা হিন্দু এবং মুসলমানদের জন্য অবমাননার একটা বিষয়, কিন্তু সেই একটা রিউমার ছড়িয়েছিল যে ওই কার্ট্রুজগুলো, বন্দুকের কার্ট্রুজগুলো, ওগুলো গরু আর শূকরের চর্বি দিয়ে তৈরি হচ্ছে। এবারে মুখ দিয়ে ওই কার্ট্রুজগুলোকে ছিঁড়তে হতো, সেজন্য
এটাতে অবমাননা জানায় কে, এটাতে বিরোধ জানায় কারা? যারা হিন্দুরা ছিলেন তারা তো গরুর মাংসটাকে অবশ্যই নেবেন না, কারণ পূজনীয়, তাই না? আর শূকরের মাংসকে মুসলমানরা নেবে না। তো এরকম একটা কার্ট্রিজ ইস্যু রয়েছে। রিলিজিয়াস টলারেন্স বলতে গেলে বিভিন্ন ধর্মীয় কিছু আরও কারণ রয়েছে, এই কারণে মহাবিদ্রোহ হয়। দেখো, প্রথমে বললাম মিলিটারি কজেস, কি লেখা আছে বলি, তারপর সঙ্গে সঙ্গে আমি এক্সপ্লেন করতে থাকবো। In 1856, Lord Canning issued the General Service Enlistment Act. 1856 সালে বেসিক্যালি মহাবিদ্রোহ কখন হয় তোমাদের যদি জানতে চায়, যে সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল বললাম, ভাইসরয় পদটা কিন্তু পরে হয়। ক্যানিং আমাদের ভারতবর্ষের প্রথম ভাইসরয়, কিন্তু সেই ভাইসরয় পদটা আসে 1858-তে, পরে যখন মহাবিদ্রোহ চলছে উনি কিন্তু গভর্নর জেনারেল হিসেবে রয়েছেন। তো 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং একটা অ্যাক্ট ইস্যু করলেন। কোন অ্যাক্ট? না, জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট। যেখানে কি বলা হয় ওই অ্যাক্টে, যে which required that the sepoys must be ready to serve even in British land across the sea. যারা ভারতীয় সৈন্যরা মিলিটারিতে ছিল সেই সময়, ব্রিটিশরা তো আমাদের ভারতবর্ষে তখন রুল করছে, তো ভারতীয়রা ওই অ্যাক্টের থ্রু বাধ্য থাকতো এমনিতে যেমন দেশের বিভিন্ন কাজে, দেশের মিলিটারি বেসের বিভিন্ন কাজে তারা বাধ্য থাকতো, সেরকম ওভারসিজ মানে বিদেশে যাওয়ার জন্য বা সমুদ্র পেরিয়ে বিদেশে গিয়ে বিভিন্ন কাজ করার জন্য, একজন সিপাহী হিসেবে সার্ভ করার জন্য কিন্তু তারা বাধ্য থাকতো। আর সেই সময় এই যে লবণ জল পেরিয়ে যাওয়া, সমুদ্রে পাড়ি দেওয়া কিন্তু একটা ধর্মবিরোধী কাজ বলে তারা মনে করত। তো এটা হলো মিলিটারি ইস্যুজের মধ্যে পড়ছে। ইন্ডিয়ান সিপয় ওয়াজ পেইড লেস দ্যান আ ইউরোপিয়ান সিপয় অফ দ্য সেম র্যাঙ্ক। একই র্যাঙ্কের একজন ভারতীয় সৈন্য, একজন ভারতীয় মিলিটারি যে মাইনে পেতেন তার থেকে অনেক বেশি মাইনে পেতেন কে? না, ইউরোপিয়ান সৈন্য, মানে অনেকটাই বেশি। Indian sepoys formed more than 87% of the British troops in India but were considered inferior to British soldiers. বেশিরভাগটাই কারা ছিল? 80 থেকে 90% ছিল ইন্ডিয়ান সোলজার্স, ইন্ডিয়ান সিপয়। কিন্তু তাদেরকে তবুও এতজন ভারতীয় সৈন্য নিয়ে গঠিত হতো ইংরেজদের মিলিটারি বাহিনী, কিন্তু তবুও তাদেরকে মানে নগণ্য করে রাখা হতো, যাই তাই ভাবে রাখা হতো আর কি। হ্যাঁ, দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়ান্স ডিড নট রাইজ অ্যাবাভ সুবেদার। ভারতীয়দেরকে অবমাননার শিকার হতে হতো এবং তাদের মিলিটারির ক্ষেত্রে যে র্যাঙ্কটা, সেটা সুবেদার এই পজিশনটার উপরে কখনো যেত না। তো এইগুলো হচ্ছে মিলিটারি কজেস। তাহলে আমি কি বললাম না, 1856 যে আইন সেটাতে বলা হয় যে ভারতীয় সেনারা ব্রিটিশার্সদের মানে স্বার্থে তাদের জন্য সর্বত্র যেতে পারবে, মানে যেতে হবে। তো তখন ভারতীয়রা সমুদ্র পাড়ি দেওয়াকে কি বলতো না, বিধর্মী হিসেবে তারা গ্র্যান্ট করতো, তারা ভাবতো। আর সেনাদলে তখন ব্রাহ্মণরা থাকতো, তো সেজন্য এই একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ক্ষোভ হয়, বিদ্রোহ করে তারা। আরেকটা বললাম যে একই র্যাঙ্কে ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান যে সিপাহি ছিলেন তাদের মধ্যে বেতন বৈষম্য ছিল। ইন্ডিয়ানসদের র্যাঙ্ক সেটা কখনো সুবেদার র্যাঙ্ককে ছাড়িয়ে যেত না, আর তাদেরকে অবমাননার শিকার হতে হতো। তো এইগুলো আমরা বলতে পারি মিলিটারি কজের মধ্যে পড়ছে। এরপর আমরা আসছি ইকোনমিক কজেস। ইকোনমিক বলতে অর্থনৈতিক। অ্যাকচুয়ালি এর কিছু সময় আগে কি হয় না, লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসেন, যার মধ্যে আমরা সূর্যাস্ত আইন দেখি, সানসেট ল দেখি, কিনা সূর্য ডোবার আগে যদি ট্যাক্স যেটা সেটা জমিদাররা পে করতে না পারে তাহলে সেই জমিটা ইংরেজদের দখলে চলে যাবে। এরকমই জমিনদারি সিস্টেম, মহলবাড়ি সিস্টেম, রাইতবাড়ি সিস্টেম এগুলো ছিল। এগুলো কি হয় না, কাইন্ড অফ শোষণ হয় মানুষদের ওপরে, ওটা ইকোনমিক কজের মধ্যে পড়ছে।
কি লেখা আছে দেখি, আমি এক এক করে এক্সপ্লেন করছি। The peasants suffered due to high revenue demands and the strict revenue collection policy. সেই সময়ে যে রাজস্ব আদায় হতো, সেই রাজস্ব আদায়ের পলিসি আমি একটা বললাম খুব ক্রুয়েল টাইপের ছিল, এবং যে রেভিনিউটা চাওয়া হতো সেটা অনেকটাই বেশি। কারোর যদি 10 টাকা ইনকাম হয়, সে তো 50 টাকা রেভিনিউ দিতে পারবে না, না, সমস্যা হয়ে যাবে, ধার দেনা করতে হয়। Included high rate of taxation through zamindari, raitwari and mahalwari system. ওই হাই রেট অফ ট্যাক্সেশন, জমিনদারি প্রথা, এটা মোটামুটি 1798 অবধি চলেছিল। পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড হয় 1793-তে, কর্নওয়ালিস ইন্ট্রোডিউস করেন। সে সময় কর্নওয়ালিস কোড আমরা জানি। একটা জিনিস খেয়াল রাখবে, এই জমিনদারি সিস্টেম যেটা, সেটা তো কর্নওয়ালিস ইন্ট্রোডিউস করেন। কার রেকমেন্ডেশনে? কর্নওয়ালিস করেন জন শোরের রেকমেন্ডেশনে। জন শোর, এনার রেকমেন্ডেশনে হয় জমিনদারি বা পার্মানেন্ট সেটেলমেন্ট যে অ্যাক্টটা। তো জমিদাররা কী করতো, কৃষকদের থেকে ট্যাক্স নিত আর ইংরেজদেরকে দিত। সেই সময় প্রায় যে পরিমাণে উৎপাদন হতো তার 90% ট্যাক্স নিয়ে নেওয়া হতো। এই জমিনদারি সিস্টেমটা, এটা মেইনলি বেঙ্গলে প্রচলিত ছিল, বাংলায় প্রচলিত ছিল। কেমন? রায়তবাড়ির কথা আমরা যদি বলি, রায়ত মানে হচ্ছে কৃষক, রায়ত মানে কৃষক। এই রায়তবাড়ি সিস্টেমটা সাউথ ইন্ডিয়াতে বেশি প্রচলিত ছিল। সাউথ ইন্ডিয়াতে আমরা বলতে পারি বেসিক্যালি মাদ্রাজ, আর বলতে পারি মুম্বাইতে মেনলি প্রচলিত ছিল। হ্যাঁ, তো এক্ষেত্রেও একজন কৃষক কী করতো, ডিরেক্ট ট্যাক্স, কৃষকরা যেত ইংরেজদেরকে ট্যাক্স দিয়ে আসতো। এই রায়তবাড়ি সিস্টেমটার ইন্ট্রোডিউসের ক্ষেত্রে দুজনের নাম আমরা খেয়াল রাখবো, এখানে লিখে দিচ্ছি। চার্লস রিড, আরেকজন যার নামটা খেয়াল রাখতে হবে মুনরো। তাহলে এখানে চার্লস রিডের কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর মাহলবারি সিস্টেমের ক্ষেত্রে কৃষকরা ডিরেক্টলি ট্যাক্স পে করতো ইংরেজদেরকে, ডিরেক্ট ট্যাক্স পেমেন্ট ফ্রম পিজেন্টস। নেক্সট আসছে মাহলবারি যে ব্যবস্থাটা, সেটা মেইনলি চালু ছিল কোথায়? মেইনলি চালু ছিল নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে। নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া বা নর্থ ওয়েস্টার্ন যে ফ্রন্টিয়ার, ইনক্লুডিং সেন্ট্রাল প্রভিন্স মানে মধ্যপ্রদেশ, আগ্রা, পাঞ্জাব, এই জায়গাগুলোতে মাহলবারি সিস্টেম প্রচলিত ছিল। মাহলবারি সিস্টেম কী করতো না, রায়তওয়ারি আর জমিনদারি যে সিস্টেমটা, সেই দুটোর যে বৈশিষ্ট্য সেগুলোকে কম্বাইন করে পলিসিসগুলো দিত। আর মাহলবারি সিস্টেমটা যে ইন্ট্রোডিউসড করেন তার নাম হচ্ছে ম্যাকেঞ্জি। মাহলবারি সিস্টেম, ম্যাকেঞ্জির নামটা খেয়াল রাখতে হবে, হল্ট ম্যাকেঞ্জি। হ্যাঁ, এই সময় গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, বেন্ট লিখে দিচ্ছি। তো মাহল মানে কি? মাহল মানে হচ্ছে গ্রাম। যেমন রায়ত মানে বললাম কৃষক, চাষি, মাহল মানে গ্রাম। গ্রাম থেকে কালেকটিভ ওয়েতে ট্যাক্সগুলোকে কালেক্ট করা হতো এবং যে রেভিনিউটা থাকে সেটা পে করা হতো কালেকটিভলি। হোল ভিলেজ মিলে সেই ট্যাক্সটাকে কালেকটিভ ওয়েতে পে করতো। দ্যাট ইজ মাহলবারি সিস্টেম। ওকে, আর যেটা বললাম রায়তবাড়ি সিস্টেম প্রথম চালু হয় মাদ্রাজে, দেন বম্বেতে, এইভাবে কিন্তু হতে থাকে। এবারে আসছে ডিসক্রিমিনেটরি ট্যারিফ পলিসি অ্যাগেইনস্ট দ্য ইন্ডিয়ান প্রোডাক্ট। ভারতের বিভিন্ন প্রোডাক্টের ওপর তারিফ মানে ট্যাক্সেশন বা এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিফারেন্সিয়েশন সেটা ছিল, সেটাও কিন্তু একটা ইকোনমিক কজের মধ্যে পড়ে 1857-এ। মানে একই জিনিস যদি অন্য কান্ট্রি বা ইউরোপিয়ানরা
নিয়ে আসে, এক্সপোর্ট ইম্পোর্ট করে, তার যে ট্যাক্স থাকবে, ট্রেডের ট্যাক্স থাকবে, তার থেকে ইন্ডিয়ানদের বা ইন্ডিয়ান প্রোডাক্টসদের ট্রেডের ট্যাক্স কিন্তু আলাদা হতো। ইনফ্লাক্স অফ দ্য ব্রিটিশ ম্যানুফ্যাকচার্ড গুডস, ব্রিটিশ ম্যানুফ্যাকচার গুডস তারা ভারতে বেচতে শুরু করে। মানে বেসিক্যালি কি হয়, ভারত থেকে তারা কাঁচামাল নিত, ইন্ডিয়া থেকে তারা কি করত, কাঁচামাল নিত, র প্রোডাক্টস। কারা নিত? ব্রিটিশরা নিত, ইংরেজরা নিত, ইংলিশ লিখলাম। এবারে ফিনিশড গুড জিনিসটা, ওই যে কাঁচামালটা নিয়ে জিনিস তৈরি করে এরা কি করতো, এরা ইন্ডিয়াকে আবার বেচতো। যখন বেচতো, কিসের থ্রু বেচবে, টাকা পয়সা লাগবে, তো টাকা পয়সা বা সোনা দানা এরা কি করতো, দিত ইংরেজদেরকে, তবেই তো জিনিসটা পেতো, জিনিসটা তো দরকার পড়বে, তাই না? তাহলে দেখো ইংরেজদের লাভও হচ্ছে, কাঁচামালও পাচ্ছে, ওই জিনিসপত্র বানাচ্ছে, সেটা আবার বিক্রি করছে, তার বদলে সোনা পাচ্ছে, মানে এক্সট্রিম লেভেলের প্রফিট হচ্ছে তাদের। এটা একটা কারণ। ডিস্ট্রাকশন অফ ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আনএমপ্লয়মেন্ট। এর ফলে কি হয় বলো তো, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ক্রমশ ডেমলিশ হতে থাকে। ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যে হ্যান্ডক্রাফটস ছিল আমাদের দেশে, যে হ্যান্ডিক্রাফটসগুলো ছিল সেগুলো ক্রমশ শেষ হতে থাকে। আর এর জন্য কি হয় না, আনএমপ্লয়মেন্ট জেনারেটেড হয়। তো এই হচ্ছে ইকোনমিক কজেস। আশা করছি বোঝা গেছে। এবারে আমরা আসছি সোশ্যাল রিলিজিয়াস কজেস, বা যেটাকে আমরা বলছি সোশিও রিলিজিয়াস কজেস, মানে ধর্মনৈতিক কিছু কারণ আর কি। অ্যাকচুয়ালি বিষয়টা বলে দিই কী হয় না, এই সময় দেখো বিধবা বিবাহ, সতীদাহ প্রথা ইত্যাদি নানাবিধ জিনিস আসে। বিধবা বিবাহ চালু হয়, উইডো রিম্যারেজ, সতীদাহ প্রথা বন্ধ হয়। আর মানুষ সে সময় অনেক ধর্মীয় বিষয় অনেকটাই গোড়া ছিল। ইংরেজরা যখন এগুলো ইন্ট্রোডিউস করছে, সেগুলো তাদের ধর্মে কী হচ্ছে, আঘাত আনছে। সেজন্য তারা মানে ব্রাহ্মণ সম্প্রদায় মেনলি ক্ষুব্ধ হয়, হিন্দু সম্প্রদায় মেনলি ক্ষুব্ধ হয় তৎকালীন। এছাড়াও মেয়েরা শিক্ষা নিতে থাকে, মেয়েদের যে শিক্ষা প্রাপ্তি সেটাও তাদের কাছে একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়, সেজন্য তাদের মধ্যে বিদ্রোহের ক্ষোভ জমতে থাকে। এছাড়াও যেমন সেই সময় খ্রিশ্চান যারা মিশনারিজ, তাদের আগমন শুরু হয় ভারতে, অবাধ আগমন শুরু হয়, সেটাও একটা কারণ। তো এরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু মহাবিদ্রোহ হয়েছিল 1857-তে। এই কারণগুলোকে আমরা সোশিও রিলিজিয়াস ক্যাটাগরির আন্ডারে ফেলতে পারি। তো ফোর্সফুল কনভার্সন টু খ্রিশ্চানিটি, ওই যে বললাম সেই সময়ে খ্রিশ্চান মিশনারিজরা ভারতে আসতে শুরু করে এবং তারা ভারতীয়দের শিক্ষা দিতে শুরু করে যে খ্রিশ্চান ধর্ম কী, কনভার্টেড করতে শুরু করে। কখনো কখনো সেটা বলপূর্বকও হয়ে দাঁড়ায়, বেশিরভাগ সময় বলপূর্বকও হয়ে দাঁড়ায়, এটা মানুষের ক্ষোভের কারণ হয়। ইন্টারফিয়ারেন্স উইথ সোশ্যাল কাস্টমস, ওই যে সেই সময় সতীদাহ প্রথা চালু ছিল। সতীদাহ প্রথা মানে স্বামী মারা গেলে তার চিতাতে স্ত্রীকেও ঝাঁপ দিতে হতো। আর সে সময় বাল্যবিবাহ হতো। বাল্যবিবাহ মানে খুব বুড়ো একটা লোকের সাথে ছোট্ট একটা মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হতো। 9 বছর, 8 বছর, 10 বছরের মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হতো 70-80 বছরের বুড়ো লোকের সাথে। 2 দিন পরেই সে মারা যেত, 1-2 বছর পর। এবং তখন কি হতো না, কাস্টমস ছিল। কাস্টমস হচ্ছে কি না, ওই চিতার মধ্যে আবার তার স্ত্রীকে ঝাঁপ দিতে হতো, দ্যাট ইজ সতীদাহ প্রথা। এটা ভালো জিনিস যে রদ করে, তাই না? 1819 খ্রিস্টাব্দে অ্যাবলিশন অফ সতী, বিধবা বিবাহ, খুব তাড়াতাড়ি তারা বিধবা হয়ে যায়, তাদের যাতে বিবাহ করা যায় সেজন্য উইডো রিম্যারেজ অ্যাক্ট হয় 1856-তে। কিন্তু এইগুলো তৎকালীন সমাজে মানুষদের ক্ষেত্রে মেনে নেওয়া তাদের পক্ষে পসিবল হয়নি, তাই জন্য তাদের মধ্যে ক্ষোভ জমতে থাকে। তাদের যে ধর্মীয় আচার আচরণ সেগুলোই যেহেতু ইংরেজরা ইন্টারফেয়ার করছিল, সেটা তারা মেনে নিতে পারেনি। পলিসি অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন বাই ব্রিটিশ টু দ্য ইন্ডিয়ানস,
মানে ধর্মগত, জাতিগত, বেসিক্যালি জাতিগত যে বিভেদ ভারতীয়দের প্রতি ইংরেজদের আর কি, সেটা একটা কারণ হয়, কারণ তারা গরিবদের ওপর আরও বেশি অত্যাচার করতো। ফিয়ার অফ রিগার্ডিং ওয়েস্টার্ন এডুকেশন, পাশ্চাত্য শিক্ষা ভারতে প্রবেশ করতে শুরু করে, সেটা একটা ভয়ের কারণ হয়ে যায় ভারতীয়দের জন্য। ট্যাক্সিং রিলিজিয়াস প্লেসেস, যে ধর্মীয় জায়গাগুলো ছিল তার উপর ট্যাক্স আরোপ করা হয়, সেটাও একটা কারণের মধ্যে পড়ে। ওকে, এছাড়াও এই সময় রেলওয়ে, টেলিগ্রাফ এইগুলোর অগ্রগতি ঘটে। পশ্চিমী শিক্ষার প্রকাশ, যেটা বললাম, এই সমস্ত কারণের জন্য কিন্তু মহাবিদ্রোহ আস্তে আস্তে পুঞ্জীভূত, মহাবিদ্রোহের কারণ ক্ষোভ আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে। নেক্সট কারণ আসছে পলিটিক্যাল কজেস। প্রথমেই বলেছি ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস বলতে সত্য বিলোপ নীতি। আমরা পড়েছি বা জানি, নামটা শুনেওছি অ্যাটলিস্ট। ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি, সত্তা বিলোপ হয়ে যাওয়া, নিজের রাজ্য নিজেরই থাকবে না, নিজের সত্তাটা বিলোপ হয়ে যাওয়া, সেজন্যই আমরা এটাকে বলছি সত্য বিলোপ নীতি। কে দিয়েছেন এটা, চালু করেছেন কে? লর্ড ডালহৌসি। বিষয়টা সম্পর্কে আমি বলছি, লর্ড ডালহৌসি, এটা খেয়াল রাখবে। মানে উত্তরাধিকার সংক্রান্ত একটা নীতি। যে সকল রাজ্যের রাজাদের নিজস্ব কোনো পুত্র সন্তান থাকবে না, মানে ডিরেক্ট ব্লাড রিলেশন যদি না থাকে, সেগুলো কোম্পানির দখলে চলে যাবে। এই হচ্ছে সত্য বিলোপ নীতি। মানে অ্যাডপ্টেড যে সান, সেটাও কনসিডার হবে না, বা কন্যা থাকলেও কনসিডার হবে না। যদি নিজস্ব ব্লাড রিলেশন, মানে নিজের পুত্র সন্তান থাকে, তবেই সেই রাজ্যটা সেই রাজার অধীনে থাকবে, নয়তো সেটা কোম্পানির দখলে চলে যাবে। এই হচ্ছে সত্য বিলোপ নীতি। দত্তক যে পুত্র, তার কনসেপ্ট নেই, ওকে, তাকে ধরা হবে না। তো এই ডক্ট্রিন অফ ল্যাপস বিষয়টা আমরা জানলাম। একে কাজে লাগিয়ে প্রথমে দখল করে ইংরেজরা কোন রাজ্য? সাতারা। সালটা খেয়াল রাখতে হবে, 1848 অবশ্যই। তারপর জয়পুর, সম্বলপুর 1849, ভাগত দখল হয় 1850, উদয়পুর দখল হয়, রাজস্থানের উদয়পুর 1852, ঝাঁসি দখল হয় 1853, নাগপুর 1854। এর মধ্যে মেইনলি খেয়াল রাখতে বললাম 1848 সাতারা দখল হয়, আর ভাগতটা দেখে রাখবে 1850, ঝাঁসি 1853, নাগপুর, এই তিনটে মিলি দেখে রাখলেই হবে, কেমন? সাতারা খুব ইম্পর্টেন্ট। এবারে আসছি আউধের যে অ্যানেক্সেশন, এটাও পলিটিক্যাল কজেসের মধ্যে। আউধের সেই সময় নবাব কে ছিলেন? ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ সেই সময় আউধের বা অযোধ্যার নবাব ছিলেন। যাই আউধ তাই আওয়াধ, তাই অযোধ্যা। তো 1856 কি হয়, ওয়াজিদ আলী শাহ যখন ওই রাজ্যের রাজা ছিলেন, কোম্পানি বলেন যে ইনি ঠিকঠাকভাবে রাজ্য পরিচালনা করতে পারছেন না, তো সেই অজুহাত দেখিয়ে ওই রাজ্যটাকে দখল করে নেয়। এইগুলো গেল পলিটিক্যাল কজেস। এরপর আমরা আসছি চেঞ্জেস ইন ব্রিটিশ পলিসি। সেই সময় কোন ব্রিটিশ পলিসি চেঞ্জ হয়, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কেমন? সাবসিডারি অ্যালায়েন্স, যেটাকে আমরা বাংলায় বলি অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি, বিষয়টা এক্সপ্লেইন করছি। সাবসিডি মানে কি? সাবসিডি মানে আমরা জানি যে ট্যাক্স ফ্রি, যা কিছুই দেবে সব ট্যাক্স ফ্রি করে দাও, এই হচ্ছে সাবসিডি। 1798-তে লর্ড ওয়েলেসলি এই সাবসিডিয়ারি যে অ্যালায়েন্স, সেটা ইন্ট্রোডিউস করেন। এটাকে আমরা বলতে পারি সহায়তা করার জন্য একটা নীতি। বলেছে আমরা তোমাদের সহায়তা করব, ইংরেজরা অন্য রাজাদের বলছে আমরা তোমাদের সহায়তা করব, তো তোমাকে তার বিনিময়ে এটা করতে হবে। কি হয়? তো অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে তা কোনো এক রাজ্যের রাজার সাথে, বিভিন্ন রাজ্যের রাজার সাথে ইংরেজরা একটা ডিল করছে, বলছে অন্য কোনো রাজা যদি তোমার
রাজ্যকে আক্রমণ করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা মানে ব্রিটিশার্সরা তোমাকে সাহায্য করব, তোমাকে আর্মি দেব, ঠিক আছে? তাহলে আমরা তো সুপিরিয়র, আমাদেরকে কেউ ভয় পাবে সবাই, আমাদের ভয়ে তোমার রাজ্যকে অ্যাটাক করবে না। আর তার বিনিময়ে তোমরা কি করবে না, তার বিনিময়ে তোমরা আমাদেরকে সাবসিডি দেবে, তোমার যে রাজ্য সেই রাজ্যে আমরা বাণিজ্য করব ট্যাক্স ফ্রিভাবে। তাহলে অধীনে থাকলো ব্রিটিশার্সদের এবং মিত্রতা থাকলো, কেমন? তো এই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এটাকে বলা হচ্ছে নন ইন্টারভেনশন পলিসিও বলা হয়, কেউ ইন্টারফেয়ার করছে না, নন ইন্টারভেনশন পলিসি। ইংরেজরা বিনা শুল্কে ওখানে মানে কোনো প্রকার ট্যাক্স না দিয়ে বাণিজ্য করতে পারছে, কেমন? The subsidiary alliance was a treaty between the British East India Company and the princely Indian state. সেই সময় যে রাজ্যগুলো ছিল, প্রিন্সলি স্টেটসগুলো ছিল ভারতের, which forced the Indian kingdoms to surrender their authority to the English. তোমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি, ইংরেজরা বলছে রাজ্যের রাজাদেরকে, তোমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি, তোমরা যদি আমাদেরকে পেয়ার আপ করো তাহলে জোর করে বলপূর্বক আমরা নেব না, তোমরা আমাদেরকে শুধু ফ্রিতে ট্রেড করতে দাও, আর আমরা যখন কোনো অন্যান্য রাজ্য তোমাদেরকে আক্রমণ করতে চাইবে আমরা তোমাদেরকে প্রোটেস্ট করব, আর্মি দেব। তো কাইন্ড অফ জোর করে ফোর্সফুলি কিন্তু সারেন্ডার করতে বাধ্য করেছে। এবং এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, এটা সর্বপ্রথম অ্যাকসেপ্ট করে কে না, হায়দ্রাবাদের নিজাম। ওকে, 1798-তে হায়দ্রাবাদের নিজাম। সত্যবিলোপ নীতির থ্রু ইংরেজরা প্রথম দখল করে সাতারা, দেখলাম আমরা এখানে কত 1848-এ। আর অধীনতামূলক মিত্রতা নীতির থ্রু ইংরেজরা বা এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এটা কোন রাজ্য বা কে অ্যাকসেপ্ট করে না, হায়দ্রাবাদের নিজাম 1798-তে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট আসছি আমরা কার্ট্রিজ ইস্যু। কার্ট্রিজ ইস্যু যেটা বলছিলাম, কার্তুজ যেটাকে আমরা বাংলায় বলি, uses of cartridges made from cow and pig fat in new Enfield rifle। মানে সে সময় একটা রিউমার ছড়িয়ে যায় যে কার্তুজ, আমি এখানে একটা ছবি অ্যাটাচ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দাঁত দিয়ে সেই কার্তুজটাকে ছিঁড়তে হতো এবং একটা রিউমার ছড়িয়ে যায় যে ওই কার্তুজে গরু আর শূকরের চর্বি মেশানো আছে, যেটা হিন্দু এবং মুসলিমরা তাদের ধর্মকে অবমাননা করা হবে যদি মুখ দিয়ে ওটা খোলা হয়, এই কারণে কিন্তু একটা বিদ্রোহ হয়। এটা হচ্ছে কার্তুজ ইস্যু। ওকে, আরও কিছু যদি অ্যাডিশনাল কারণ বলি, আদার কজেস হিসেবে তোমরা লিখে রাখতে পারো। আদার কজেস কি হতে পারে না, মুসলিম এলাইট পিপল যারা ছিলেন তারা বেশ পজিশনে ছিলেন, আর্মির ক্ষেত্রে ভালো পজিশনে ছিলেন, টপ পজিশনে। তো প্রথম কারণ আমরা লিখতে পারি আদারের ক্ষেত্রে মুসলিম এলাইট পিপল, তারা মেনলি পার্সিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দিতেন। কিন্তু ইংরেজরা কি করে, মুসলিম এলাইটরা কিন্তু এলাইট পিপল, এনারা আর্মির ক্ষেত্রে টপ পজিশনে ছিলেন। এক্ষুনি বললাম আর্মির ক্ষেত্রে এনারা টপ পজিশনে ছিলেন। এনাদের মেনলি ইউজড ভাষা বা প্রায়োরিটি দিতেন কোন ভাষাকে, পার্সিয়ান ভাষাকে। কিন্তু ইংরেজরা কি করে, এই পার্সিয়ান ভাষাকে রিপ্লেস করতে চায় ইংলিশ দিয়ে, ইংরেজি ভাষা দিয়ে রিপ্লেস করতে চায়, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে নিয়ে আসে। যার জন্য এই এলাইট পিপলরা, মুসলিম এলাইট পিপলরা ক্ষুব্ধ হয়। তাদের যে ওল্ড সিস্টেম, পুরনো যে সিস্টেম, সেটা সিভিল সার্ভিস বলো বা জুডিশিয়ারি বলো, সেগুলোর ক্ষেত্রে তাদের ওল্ড সিস্টেমটা চেঞ্জ হওয়ার দিকে অগ্রসর হতে থাকে। তারা ভাবে যে এরা এরকম যদি চলতে থাকে তাহলে তো আমাদের অবস্থান নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে যাবে। এরকম আদার কজেসও কিছু রয়েছে। ওকে, তো আমরা দেখলাম যে বিভিন্ন কারণে কিন্তু মহাবিদ্রোহ হয়েছিল। কখনো সেটা রাজনৈতিক,
কখনো অর্থনৈতিক, কখনো সামরিক দিকে বৈষম্য, বা যেটাকে আমরা বাট্টা বলছি, যে ইংরেজ সৈন্যরা, ইংরেজ সিপাহীরা বাট্টা পেত, মানে ডাবল ভাতা পেত, কেমন, কিন্তু ভারতীয়দেরকে দেওয়া হতো না। ইভেন তাদেরকে স্যালারিও অনেক কম দেওয়া হতো সেম র্যাঙ্কের ইংরেজ সিপাহীদের থেকে। ধর্মীয় অনেক কারণ আমরা দেখেছি, এনফিল্ড রাইফেলের ব্যাপার, কার্তুজ ইস্যু, এছাড়া সমুদ্র পেরিয়ে যাওয়া, যেটা তারা বিধর্মী বলে মনে করতো ভারতীয়রা, অন্য জায়গায় যাওয়া। তো এরকম অনেক কারণের জন্য কিন্তু আস্তে আস্তে মহাবিদ্রোহের জন্য ক্ষোভ পুঞ্জীভূত হয়। আর একটা মেইন কজ বলছিলাম, ডক্ট্রিন অফ ল্যাপস, বিভিন্ন রাজ্য দখল, অছিলায় বিভিন্ন মানে যাই তাই কারণ দেখিয়ে অছিলায় রাজ্য দখল করা, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতার নীতির থ্রু অ্যানেক্সেশন করে আউথকে যেমন দখল করলো, ওরকম বিভিন্নভাবে বিভিন্ন রাজ্য দখল করা কিন্তু আস্তে আস্তে মহাবিদ্রোহের সূত্রপাত ঘটায়। কজগুলো বোঝা গেছে আশা করছি। এইবারে দেখো, এখানে আরও একটা ম্যাপ রেখেছি। তো মেইনলি উত্তর ভারত আর মধ্য ভারতে কিন্তু এই মহাবিদ্রোহকে আমরা দেখতে পাই। যেমন মিরাটে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, বেসিক্যালি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে এই একটা প্রতিবাদ শুরু হয়েছিল। প্রতিবাদটা শুরু হয়েছিল ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে, ব্যারাকপুর সেনা ছাউনি থেকে। কিন্তু মহাবিদ্রোহর যে প্রকৃত সূচনা, সেটা হয় কোথা থেকে? সেটা হয় মিরাট থেকে। তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। চলো, প্রশ্ন যখন আমরা করব তখন আরও ভালোভাবে সলভ হবে। এখানে দেখো, আমি বললাম যে প্রতিবাদটা প্রথম শুরু হয় ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর সেনা ছাউনি থেকে। 29শে মার্চ 1857 কী হয় না, ওই কার্তুজ নিয়ে একটা ইস্যু হয়। মঙ্গল পাণ্ডে, উনি স্টেশনড অ্যাট ব্যারাকপুর, উনি তখন ব্যারাকপুরের সেনা ছাউনিতে ছিলেন। মঙ্গল পাণ্ডে ছিলেন 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিতে। ওকে, 34তম বিএনআইতে ছিলেন মঙ্গল পাণ্ডে, বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি, মানে সেনা ছাউনি আর কি। হ্যাঁ, revolted against his British officers. He was hanged, which created anger and resentment amongst the sepoys. মঙ্গল পাণ্ডে কী করে না, এই নিয়ে তো বিদ্রোহ ঘোষণা করে। তো আমরা ওই জন্যই বলছি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে প্রথম একটা প্রতিবাদ হয়, যার জন্য মঙ্গল পাণ্ডে দুজন ব্রিটিশ অফিসিয়ালকে মেরে ফেলেন। ওই দুজনের নাম কি? দুজনের একজনের নাম হচ্ছে হিউসন, আরেকজনের নাম বগ, BAUGH। কেমন? এই দুজনকে মঙ্গল পাণ্ডে গুলি করেন। 8ই এপ্রিল 1857 মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। কত তারিখ বললাম? 8ই এপ্রিল, 8th করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। 8th এপ্রিল 1857 মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। ওই জন্য যদি জিজ্ঞাসা করা হয় যে মহাবিদ্রোহের প্রথম শহীদকে, হচ্ছেন মঙ্গল পাণ্ডে। কেমন? তো ব্যারাকপুরে কিন্তু মহাবিদ্রোহের বা প্রতিবাদটা প্রথম শুরু হয়। তারপর কি হয় বলো তো? 6 মে মিরাট তো উত্তরপ্রদেশে আছে, মিরাটে 1857 ওই কার্তুজ কাটা নিয়ে একটা অসন্তোষ দেখা দেয়। কিন্তু 10ই মে প্রথম মহাবিদ্রোহ শুরু হয় কোথা থেকে না, মিরাট থেকে। আমি আবার আরেকবার বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নাও। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। উনি অসন্তোষ প্রকাশ করেন, প্রতিবাদ জানায়। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে প্রথম ওই কার্তুজ ইস্যু নিয়ে প্রতিবাদ হয়, মঙ্গল পাণ্ডে করেন। এই জন্য তিনি দুজন ব্রিটিশ অফিসিয়ালসকে গুলি করেন। তাদের নাম হচ্ছে হিউসন এবং বগ। এই জন্য মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় কত তারিখে? 8ই এপ্রিল। সালটা এবং তারিখটা খেয়াল রাখবে, 8ই এপ্রিল 1857, ওই বছরই 8ই এপ্রিল ফাঁসি হয়। তো মহাবিদ্রোহের প্রথম শহীদ যদি জিজ্ঞাসা করা হয় কে? মঙ্গল পাণ্ডে। এরপর কি হয়?
না 6ই মে মিরাটে এই কার্তুজ ইস্যু নিয়েই মিরাটে অসন্তোষ দেখা যায়। কিন্তু মহাবিদ্রোহের সূচনা যেটা আমরা বলি বা প্রকৃত সূচনা, সেটা হয় কবে? মিরাটে হয়, উত্তরপ্রদেশের মিরাটে 10ই মে। দিয়ে মিরাট থেকে সেটা দিল্লিতে ছড়িয়ে পড়ে। কেমন? দিল্লি থেকে বিভিন্ন জায়গায় যায়, কানপুরে, এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মহাবিদ্রোহ দেখতে পাই। তো দেখো, ব্যারাকপুর হলো মিরাট। On 24th April, 90 men of the 3rd Native Cavalry Station at Mirat refused to use the greased cartridges, মানে গ্রিজ মানে ওই যে চর্বি মাখানো যেটা গ্রিজ করা, সেই কার্তিজ ব্যবহারকে অস্বীকার করে। মেইনলি আমি বললাম 10th মের ডেটটা খেয়াল রাখবে, যেদিন মহাবিদ্রোহের প্রকৃত সূচনা ঘটে উত্তরপ্রদেশের মিরাটে। তৃতীয় জাতীয় অশ্বারোহী সিপাহীগণ, 3rd নেটিভ ক্যাভেলরি, তৃতীয় জাতীয় অশ্বারোহী যে সিপাহীরা, তারা কিন্তু রিফিউজ করেন, সেটা ব্যবহার করবেন না। এই জন্য কি হয় না, 85 of them were dismissed। তারা যখন 24শে এপ্রিল 90 জন অশ্বারোহী, ওই 3rd নেটিভ ক্যাভেলরি 90 জন যে অশ্বারোহী, তারা ওটা ব্যবহার করতে, কার্তুজ গ্রিস করা যেটা চর্বি মাখানো কার্তুজ, ওটা ব্যবহার করার বিরোধিতা জানান, সেজন্য 85 অফ দেম, তাদের মধ্যে 90 জনের মধ্যে 85 জনকে ডিসমিস করা হয় চাকরি থেকে এবং সেন্টেন্স টু 10 years imprisonment on 9th মে। 9ই মে তাদেরকে জেলে বন্দি করার সেন্টেন্স দেওয়া হয়, 10 বছরের জেল। দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়ান সিপয়েস রিয়াক্টেড স্ট্রংলি টু দিস। বাকি যারা ইন্ডিয়ান সিপয়েসরা ছিলেন তারা কিন্তু এর বিরোধিতা করেন। কেন তোমরা বন্দি করবে আমাদের বন্ধুদেরকে? কারণ তো তারা রিয়েল ইস্যু দেখাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড দ্য নেক্সট ডে মানে 10th মে দ্য এন্টায়ার ইন্ডিয়ান গ্যারিসন রিভল্টেড। ওই জন্য 10ই মে কী হয়, এন্টায়ার গ্যারিসন যেটা ছিল, টোটাল যে সেনারা ছিল, তারা কিন্তু বিদ্রোহ দেখায়। কবে? 10ই মে। তাহলে প্রকৃতভাবে মহাবিদ্রোহের সূচনা ঘটছে উত্তরপ্রদেশের মিরাটে 10ই মে 1857। দেন ইট স্প্রেড থ্রু আউট ইউনাইটেড প্রভিন্স। ইউপি, উত্তরপ্রদেশ তখন তো অনেকগুলো রাজ্য মিলেছিল, সেই জন্য প্রভিন্স বলা হতো। যেমন মধ্যপ্রদেশকে বলা হতো সেন্ট্রাল প্রভিন্স, মধ্যপ্রদেশের সঙ্গে অনেকগুলো রাজ্য অ্যাসোসিয়েটেড ছিল, সেরকম উত্তরপ্রদেশের ক্ষেত্রেও। তো তারপরে সেই বিদ্রোহ ছড়িয়ে পড়ে উত্তরপ্রদেশ অ্যালং উইথ সাম পার্টস অফ দ্য কান্ট্রি। আরও কিছু জায়গায় কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ওকে, আশা করছি এই অবধি ক্লিয়ার। এখানে দেখো, ওই যুদ্ধের যে শুরুটা, সেটা একটু বাংলায় দেখলাম খুব ভালোভাবে লেখা আছে তরুণ গোয়ালের জিকে বইতে, সেখান থেকে আমি একটু পার্ট রেখেছি, তোমাদের বলছি। যে ঘটনাটা বললাম সেটাই বাংলায় লেখা আছে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, যাদের বাংলা বুঝতে সুবিধা, সেজন্য একটু অ্যাটাচ করেছি। 29শে মার্চ 1857 সালে 19তম এবং 34তম জাতীয় পদাতিক বাহিনীর সৈনিক মঙ্গল পাণ্ডে তাঁর এক উচ্চপদস্থ অফিসারকে আক্রমণ করে এবং গুলি চালিয়ে দেয়। মেনলি ওই দুজনের নাম খেয়াল রাখবে। ঘটনাটি ঘটে বাংলার ব্যারাকপুরে। 34তম বেঙ্গল নেটিভ আর্মির সদস্য। 10ই মে মিরাটে কি হয় না, তৃতীয় জাতির যে অশ্বারোহী সিপাহীগণ, তারা বিদ্রোহ শুরু করেন। বিদ্রোহ সারা উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে এবং অন্য রাজ্যের প্রভাব পড়ে। বিদ্রোহীদের স্লোগান ছিল দিল্লি চলো। তারা সারা ভারতকে উত্তাল করে তোলে। অ্যাকচুয়ালি আমরা দেখব বিভিন্ন জায়গায় বিভিন্ন লিডাররা ছিলেন, মহাবিদ্রোহকে লিড করেছেন বিভিন্ন জায়গা থেকে। পুরো ভারতে তো হয়নি কভার আপ, কিছু কিছু পার্টলি ছিল বলেই তো এটা সফল হতে পারেনি। তো এই লিডিংয়ের সময় একজনকে তারা মেইন হিসেবে রেখেছিল, বটে, কিন্তু কাজ আসলে বাকিরাই করছিলেন। তো মেইন হিসেবে, নাম সর্বস্ব হিসেবে মেইন হিসেবে ছিলেন কে না, তৎকালীন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। ওকে, দ্বিতীয় বাহাদুর শাহ। তো এই যে দ্বিতীয় বাহাদুর শাহ, দিল্লি দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। যে অঞ্চলে শাসকরা ব্রিটিশের গোলামি করত, তাদের সৈনিকরাও বিদ্রোহ করতে শুরু করে, যেমন গোয়ালিয়র, ইন্দোর প্রভৃতি। কোনো কোনো অঞ্চলে সিপাহীদের আগে সাধারণ মানুষরা বিদ্রোহে সামিল হয়। প্রথমে বিদ্রোহ সফল হয়, ইউরোপীয়দের হত্যা করা হয়, কাছারি, পুলিশ চৌকি এগুলো আক্রমণ করা হয়। ট্যাক্স ফ্রি যে ফরমান, যে দস্তাবেজ, সেগুলোকে ধ্বংস করা হয়। কিন্তু
পাল্টা আক্রমণের সূচনা হতেও শুরু করে। মহাবিদ্রোহ যেমন বিদ্রোহটা শুরু হয়েছিল ইন্ডিয়ানসদের পক্ষ থেকে, কিন্তু ইংরেজরাও কিন্তু পাল্টা আক্রমণ করতে শুরু করে। ইন্ডিয়ানসদের যে আন্দোলন সেটার মধ্যে অনেক ল্যাক ছিল, যেমন কমিউনিকেশন ঠিকঠাকভাবে করতে পারেনি, ঠিকঠাক লিডার ছিল না, ল্যাক অফ আর্মস ছিল, মানে আর্মস সে অর্থে ছিল না, অস্ত্রশস্ত্র সে অর্থে ছিল না। কিন্তু অন্যদিকে ইংরেজদের কাছে উন্নত মানের অস্ত্রশস্ত্র, সেই সময় টেলিগ্রাফ চলে এসছে, রেলওয়ে চলে এসছে, তারা যোগাযোগ করতে পারতো। তারা একটা ওয়েল প্ল্যান্ড ভাবে এই মহাবিদ্রোহটাকে দমন করেছিল। একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের বললাম 1857 10ই মে এই বিদ্রোহের প্রকৃত অর্থে সূচনা ঘটে। আর শেষ কবে হয়? মিরাটে সূচনা ঘটে, বললাম মিরাটে, উত্তরপ্রদেশ। আর শেষ হয় তোমার 1859 1858 এপ্রিল। কেমন? কোথায়? গোয়ালিয়র। এই যে গোয়ালিয়র, এই গোয়ালিয়রে মহাবিদ্রোহ শেষ হয় 1859 18 এপ্রিল। তার মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে, আমরা এক এক করে যাব। দেখো, এখানে লিডার্স সম্পর্কে অনেক কিছু রয়েছে। আচ্ছা, তার আগে কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। জনসাধারণ কীরকম পার্টিসিপেট করেছিল? আমরা তো সিপাহী বিদ্রোহ বলছি, মহাবিদ্রোহ বলছি, কারণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। এবং তোমাদেরকে বললাম যে শুধুমাত্র সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা তো না, জনসাধারণও এখানে পার্টিসিপেট করেছিল। তবে সাধারণ মধ্যবিত্ত যারা বা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তারা কিন্তু নিউট্রাল হিসেবে থেকেছিল। তো এই রিলেটেড কিছু ইনফরমেশন আমাদেরকে একটু জানতে হবে। তো মেইনলি কোথায় ছড়িয়ে গেছিল এই আন্দোলনটা? উত্তর আর মধ্য ভারত। অ্যান্ডটা কি বাজে লিখলাম? উত্তর, নর্থ অ্যান্ড সেন্ট্রাল, মধ্য ভারতে সব জায়গাতে সিপাহী আর সাধারণ মানুষ কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ অস্ত্র নিয়ে এই যুদ্ধের জন্য, মানে এই বিদ্রোহের জন্য অবতীর্ণ হয়। এই বিদ্রোহ প্রসঙ্গে রেভারেন্ড ডাফ উনি কি বলেছেন? উনি বলেছেন এটা কিন্তু সিপাহী বিদ্রোহ নয়, এটা একটা যুদ্ধ বা বিপ্লব। এটা সিপাহী বিদ্রোহ নয়। রেভারেন্ড ডাফ বলেছেন এটা কিন্তু একটা সিপাহী বিদ্রোহ নয়, এটা হচ্ছে যুদ্ধ বা বিপ্লব। ওকে, এটা খেয়াল রাখবে। এই যে মহাবিদ্রোহ, এই প্রসঙ্গে ডিসরেলি কি বলেছেন? ডিসরেলি বলেছেন যে এটা হচ্ছে একটা জাতীয় বিদ্রোহ, ন্যাশনাল রেবিলিয়ন, জাতীয় বিদ্রোহ। যেগুলো কিছু বাকি রয়ে যাচ্ছে সেগুলো কোয়েশ্চেন আনসারের থ্রু কভার আপ হয়ে যাবে। হ্যাঁ, মিরাটে এই বিদ্রোহের নেতা কে ছিলেন? মিরাটে এই বিদ্রোহের নেতা ছিলেন কদম সিং। এসটা ক্যাপিটাল হবে। ওকে, এই যে মহাবিদ্রোহ, এটা আমরা বলছি প্রতিবাদটা শুরু হয় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, কিন্তু প্রকৃতপক্ষে যে মহাবিদ্রোহ সেটা 10ই মে শুরু হয় মিরাটে। 1857 10th মে মিরাটে শুরু হয় আর শেষ হয় এমনিতে 18th এপ্রিল, যখন তাতিয়া টোপির ফাঁসি হয়ে যাচ্ছে। তারপর যখন আমরা দেখছি যে গোয়ালিয়রে তোমার এই বিদ্রোহটা শেষ হয়ে যাচ্ছে, তো শেষ হিসেবে কিন্তু আমরা 1858 যদি ডেট হিসেবে পার্টিকুলারলি বলা হয়, 1858 20 জুন ডেটটাকে আমরা খেয়াল রাখবো। কেমন? এটা প্রশ্ন করতে গেলে, প্রশ্ন সলভ করতে গেলে আমরা একটু ভালোভাবে দেখতে পাবো। যদি জিজ্ঞাসা করা হয় যে মহাবিদ্রোহ শুরু তো হয়েছিল 1857 10ই মে, কখন এটা এন্ড হয়? এটা এন্ড হয় কবে? না, গোয়ালিয়রে এন্ড হয় 1858 20 জুন। একে 18 এপ্রিল কেন বলছিলাম 1959? কারণ তাতিয়া টোপি উনি তো একটা ভাইটাল রোল প্লে করেছেন, তো ওনার এক্সিকিউশনটা হয় 18 এপ্রিল 1859, সে কারণে। আচ্ছা, এছাড়া আর কি খেয়াল রাখতে হবে আমাদের? এই যে বলছিলাম মাদ্রাজ, মুম্বাই, বাংলাদেশ সহ পশ্চিম পাঞ্জাব,
এই জায়গাতে কিন্তু বিদ্রোহের কোনো প্রভাব আমরা অনুভব করতে পারিনি। কি কি জায়গা বললাম? মানে মানুষের সমর্থন ছিল, মানুষজনের সমর্থন ছিল বিদ্রোহের দিকে, কিন্তু খুব একটা প্রভাব দেখতে পাইনি। আমরা যে বিভিন্ন জমিনদারি সিস্টেম, রাইতবাড়ি সিস্টেম, মাহলবাড়ি সিস্টেম এই অঞ্চলে দেখেছি, বিদ্রোহের প্রভাব বলতে গেলে মাদ্রাজ, মুম্বাই, তখন তো বোম্বাই ছিল, বোম্বাই লিখছি, মাদ্রাজ, বোম্বাই বা বোম্বাই, বাংলাদেশ, পশ্চিম পাঞ্জাব, এই জায়গাগুলোতে মানুষরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিল, সাধারণ মানুষরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিল, কিন্তু মহাবিদ্রোহের প্রভাব এখানে আমরা দেখতে পাই না। কেমন? জমিদার থেকে, মানে যারা জমিদার ছিলেন তাদের যে জমিদারি, তাদের সেই জমিদারি থেকে বিচ্ছিত কয়েকজন ভূস্বামী ছাড়া উচ্চ বা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এই বিদ্রোহের পক্ষপাতী ছিলেন না। উচ্চ মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষজন কারা পক্ষপাতী ছিলেন না? যাদের জমিটা ছিনিয়ে গেছে, বঞ্চিত হয়েছে জমিদারি থেকে, তারা পক্ষপাতী ছিলেন। কিন্তু উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষেরা, এদের অধিকাংশই কিন্তু কি ছিলেন না? মহাবিদ্রোহের বিরূপ ছিলেন। ওকে, কিসের বিরূপ? না, মহাবিদ্রোহের বিরূপ ছিলেন। এবারে যদি যারা রিচ পিপল ছিলেন, এলাইট পিপল ছিলেন, ধনী সম্প্রদায়, তারা কিন্তু বেশিরভাগই বিদ্রোহের বিপক্ষে ছিলেন। ইভেন বিদ্রোহীদের কিন্তু তারা কোনোভাবে টাকা পয়সা দিয়ে হোক, অস্ত্র কেনার জন্য বিভিন্নভাবে সাহায্য কিন্তু করেননি। বণিক শ্রেণীর মানুষেরাও কিন্তু এই বিদ্রোহের বিপক্ষে ছিলেন, কারণ এই জন্যে তাদের উপর একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হচ্ছিল ইংরেজদের দ্বারা বিভিন্নভাবে। একটা যেটা খেয়াল রাখতে হবে, ইংরেজ শিক্ষিত যে মধ্যবিত্ত সম্প্রদায়, ইংরেজি ভাষা শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়, কারণ তারা দেখছে আমরা যে সুযোগ সুবিধা সেগুলো কিছু পাবো না, কেমন, সেই জন্যে তারা নিউট্রালের মতোই আচরণ করেছিল, সমর্থন করেনি, বিরোধিতাও করেনি, সমর্থন করেনি অ্যাকচুয়ালি, তো নিউট্রালের মতোই আচরণ করেছিল। এই জায়গাগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবারে আসছি আমরা কোথায় কারা লিডার ছিলেন। অনেক নাম দেখব, কিন্তু মেইনলি আমি বলে দেবো যে এইগুলো খেয়াল রাখতে হবে, এগুলো পরীক্ষায় খুব রিপিট হয়। তো ব্যারাকপুরে কে নেতৃত্ব দেন? মঙ্গল পাণ্ডে। দিল্লির ক্ষেত্রে আমরা জানি যে গদিচ্যুত যিনি মুঘল শাসক, তাকে তো ভারতের সম্রাট রূপে সে সময় ঘোষণা করা হয় 1857 সময়, মহাবিদ্রোহের সময়, বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ 2। এছাড়া ছিলেন জেনারেল বখত খান। মানে বখত খান কে ছিলেন? বখত খান বেসিক্যালি ছিলেন বেরেলি ইউনিট, তার একজন সৈনিক, যিনি দিল্লিকে বাজেয়াপ্ত করেন। ওকে, তো এই গোলন্দাজ বাহিনীর প্রধান ছিলেন, জেনারেল ছিলেন বখত খান। উনি কিন্তু দিল্লিতে লিডারশিপ দিয়েছিলেন। এছাড়াও দিল্লিতে আরও কে দেন? চিফ অ্যাডভাইজার বাহাদুর শাহ জাফরের চিফ অ্যাডভাইজার ছিলেন হাকিম আসানুল্লাহ। তো উনিও কিন্তু দিল্লিতে লিডারশিপ হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এটা একটু দেখো, এখানে মেইনলি মঙ্গল পাণ্ডে খেয়াল রাখবে, বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ 2, জেনারেল বখত খান, এনাদের নাম খেয়াল রাখবে। লখনউয়ে বেগম হজরত মহল, লখনউয়ের লিডার হিসেবে আমরা কাকে গ্রান্টেড করি? না, বেগম হজরত মহল। এছাড়াও বিরজিস কাদের আর আহমদুল্লাহ, যিনি ছিলেন আওয়াধের এক্স নবাব অ্যাডভাইজার। আওয়াধের যিনি বেগম ছিলেন, বেগম হজরত মহল, এবং ওনার সন্তান বিরজিস কাদের, এনারা দুজন লখনউতে লিডারশিপ দেন আর কি। কানপুরে নানা সাহেব, তার যে নেফিউ, ভাইপো রাও সাহেব। তাঁতিয়া টোপ ছিলেন নানা সাহেবের মন্ত্রী এবং নানা সাহেবের অ্যাডভাইজার আজিমুল্লাহ খান। তাহলে এখানে আর কি খেয়াল রাখতে হবে? লখনউয়ে বেগম হজরত মহলের নাম খেয়াল রাখতে হবে, প্রশ্ন করা হয়। কানপুরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নানা সাহেব,
তাতিয়া টোপি এবং আজমুল্লাহ এনাদের নাম। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল পড়লো, তোমাদের এই পেজে পড়াচ্ছিলাম, এখানে বলেছিলাম না সেই সময় বিদ্রোহীরা বলছিল দিল্লি চলো ভারতকে উত্তাল করে তোলে, তাদের এই এই অবদানটা, এটা কিন্তু নেতাজি দিল্লি চলোর সাথে গোলাবে না। যদি তোমাদের এমনি ওভারঅল প্রশ্ন আসে যে দিল্লি চলো এই স্লোগানটা কে দিয়েছেন, মহাত্মা গান্ধী, নেতাজি, এরকম বিভিন্ন অপশন থাকে, নেতাজিই হবে, ঠিক আছে। এইটা বেসিক্যালি বলা হয়েছিল কারণ ইংরেজদের কার্য করার সেন্টার ছিল দিল্লি, সেই কারণে আর কি, গোলাবে না কেউ। চলো নেক্সট পেজে যাই। বিহারে, বিহারে কি নেতৃত্ব দেন কুনওয়ার সিং, অমর সিং। কুনওয়ার সিংয়ের নাম মেনলি খেয়াল রাখবে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঝাঁসিতে নেতৃত্ব দেন লক্ষ্মীবাই। ঝাঁসির একজন রাজা ছিলেন, রাজা গঙ্গাধর রাও, ওনার বিধবা পত্নী লক্ষ্মীবাই। আর আর খেয়াল রাখবে এখানে বরেলি, বরেলিতে নেতৃত্ব দেন খান বাহাদুর খান। বাকি চাইলে তোমরা একবার রিডিং পড়ে রাখতে পারো, আমি একবার বলে দিচ্ছি, তো মেনলি এগুলো খেয়াল রাখবে। আচ্ছা, বানারসের ক্ষেত্রে মৌলভী লিয়াকত আলী, মৌলভী লিয়াকত আলী। এছাড়া ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ, যিনি ঘোষণা করেন যে রিভল্ট অ্যাজ জিহাদ আগেনস্ট ইংলিশ, ব্রিটিশদের আগেনস্টে। তুফজল হাসান খান ফারুকাবাদ, বিজনৌরের মোহাম্মদ খান, মুরাদাবাদের আব্দুল আলী খান। মেনলি যেগুলো দাগ দিচ্ছি ওগুলো খেয়াল রাখবে, ওকে, এত তো খেয়াল রাখা সম্ভব নয়, আর যেগুলো পরীক্ষায় আসে জেনারেলি সেগুলোই। আচ্ছা, গোয়ালিয়র বা কানপুরের ক্ষেত্রে খেয়াল রাখবে তাতিয়া টোপি, এই যে কানপুরের ক্ষেত্রে আমরা দেখলাম, আর গোয়ালিয়রের ক্ষেত্রেও। এছাড়া আসাম, ব্যাস এটুকু দেখলেই হবে। আসামের ক্ষেত্রে, আসামটা না দেখলেও পারবে, একটু দেখে রাখতে পারো, তোমার ইচ্ছে। একজন সিং, একজন দত্তা, মনিরমা দত্তা আর কান্দা পারেশ্বর সিং, এনার দুজন। এছাড়াও ছিলেন ওড়িশাতে ছিলেন কে, সরেন্দ্র শাহী, উজ্জ্বল শাহী। কুলুতে ছিলেন রাজা প্রতাপ সিং। রাজস্থানে ছিলেন জয়দয়াল সিং অ্যান্ড হরদয়াল সিং। গোরখপুরে গজাধর সিং। মথুরাতে সেভি সিং, কদম সিং। এবারে এই যে বিভিন্ন জায়গায় যে মহাবিদ্রোহ হয়েছিল, সেখানে বিভিন্ন ব্রিটিশ অফিসিয়ালসরা এই বিদ্রোহকে দমন করার জন্য অগ্রসর হন। কারা কোথায় দমন করেন এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেবো, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। খুব কম ইনফরমেশন খেয়াল রাখতে বলবো, ওইটুকু কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ওনার আসল নাম ছিল কিন্তু মণিকর্ণিকা। তো উনি ঝাঁসিতে লিড করেছিলেন 1857-এর রিভল্টে। ওনাকে দমন করার জন্য কে গেছিলেন ব্রিটিশ অফিসিয়াল হিসেবে, না হিউ রোজ, এনার নামটা খেয়াল রাখতে হবে। হিউ রোজ কিন্তু ঝাঁসিতে। এবারে ক্যাম্পবেল, ক্যাম্পবেলকে আমরা দেখছি কানপুর আর লখনৌতে। কানপুর আর লখনৌ, লখনৌয়ে মেনলি নাম খেয়াল রাখবে কার, বেগম হজরত মহল। বেগম হজরত মহলের নাম কিন্তু খেয়াল রাখবে লখনৌয়ের লিডার হিসেবে, পরীক্ষায় সেই হিসেবেই প্রশ্ন আসে, এনার নামটাই খেয়াল রাখতে হবে, ওই জন্য বারবার বলা। তাহলে ঝাঁসিতে বিদ্রোহ দমনে যান হিউ রোজ, অনেকে হাগরোজ বলা হয়, ওকে, হিউ রোজ। এরপর বা হিউজ রোজ বলতে পারো। কানপুর আর লখনৌতে কে যান, ক্যাম্পবেল যান, এর সাথে হ্যাভলকও যান, তো মেইনলি ক্যাম্পবেলের নাম খেয়াল রাখবে, ওকে। আচ্ছা, আর দিল্লিতে যান কে, নিকলসন যান দিল্লিতে। আর বিহারের আরাতে, যেখানে কুনওয়ার সিং লিডারশিপ দিয়েছিলেন, সেখানে যান টেলর আর আয়ার, টেলর আর আয়ার। তাহলে মেইনলি আমাদের খেয়াল রাখতে হবে দিল্লিতে দুজনের নাম বলছি, একজনের নাম দেওয়া আছে নিকলসন, আরেকজনের নাম হচ্ছে হাডসন। কেউ ইংলিশ চাইলে ইংলিশ লিখতে পারো, HUDSON, হাডসন আর নিকলসন, ওকে। কানপুরে ক্যাম্পবেল আর হ্যাভলকের নাম খেয়াল রাখার চেষ্টা করবে, ক্যাম্পবেলের নামটা অবশ্যই খেয়াল রাখবে। ঝাঁসিতে হিউজ রোজ বা হাজ রোজ বা হিউ রোজ, ওকে, HUGEROS, ঝাঁসিতে হিউ রোজ। বেনারসে অ্যাকচুয়ালি জেমস নীল ছিলেন, তো ওটা ঠিক আছে। তো এই তিনজনের নাম, নিকল হাডসন দিল্লি, ঝাঁসি হিউরোজ বা হিউজ রোজ, আর কানপুর লখনৌতে ক্যাম্পবেল হ্যাভলক, এনাদের নাম খেয়াল কিন্তু অবশ্যই রাখতে হবে। নেক্সট পেজ। এই যে মহাবিদ্রোহ, এটা
ফেলিওর কেন বলছি, তার বিভিন্ন কারণ রয়েছে, এগুলো অনেক কিছু লেখা আছে, সেটাতে যাওয়ার আগে কিছু বিষয় বলি। যে শুধুমাত্র, বারবারই বলছি, শুধুমাত্র এনফিল্ড রাইফেল বা কিছু ধর্মীয় কারণ, পার্টিকুলার কিছুর জন্য তো বিদ্রোহ হয়েছিল তা তো নয়। অনেকগুলো দিনের যে ক্ষোভ সেটা আসলে পুঞ্জীভূত হয়, দিয়ে বিক্ষোভের আকারে তার বহিঃপ্রকাশ দেখতে পায়। কিন্তু এই যে বিদ্রোহটা, এটা তো পার্টিকুলার কিছু নির্দিষ্ট স্থানেই সীমাবদ্ধ ছিল। এন্টায়ার ইন্ডিয়ার ক্ষেত্রে তো আমরা এটাকে দেখতে পাই না, তাই না? দাক্ষিণাত্য বলো বা বাংলা, রাজপুতানা, পাঞ্জাব, সিন্ধু, এই অঞ্চলগুলোতে তো মানে দেখা যায়নি বললেই চলে বিদ্রোহের চিহ্ন। এছাড়া ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, বাহাদুর শাহ জাফর, অযোধ্যার নবাব, এনারা ছাড়া কোনো দেশীয় রাজাকে কিন্তু এই বিদ্রোহে পার্টিসিপেট করতে দেখা যায়নি। ইভেন সিন্ধিয়া, যারা নিজাম, পাঞ্জাবের শিখ, নেপাল, গোর্খা সৈন্যরা কিন্তু ইংরেজদের সাথে সম্মিলিতভাবে এই বিদ্রোহ দমনে অগ্রসর হয়। ওই জন্য বলছি না, পরে বিদ্রোহ যখন হয়ে যায়, তার ফলাফল হিসেবে ইংরেজরা ভারতের বিভিন্ন কাস্ট থেকে, বিভিন্ন রিলিজিয়ান থেকে সৈন্যদেরকে নিয়োগ করতে শুরু করে। সেখানে বিভিন্ন কাস্টের সৈনিকদের বাদও দেওয়া হয় যে ওখান থেকে নেওয়া হবে না, গোর্খা বা বিভিন্ন জায়গা থেকে নেওয়ার কথাও কিন্তু হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওকে, এছাড়া এই যে বিদ্রোহটা হবে, কমিউনিকেশন ছিল না, কিভাবে যোগাযোগ করবে? সর্বভারতীয় কোনো পরিকল্পনা ছিল না, বিচ্ছিন্নভাবে আন্দোলন শুরু হয়, বা এর পার্টিকুলার লক্ষ্য, এর একটা স্থিরতাও কিন্তু ছিল না। মেইনলি সবাই চাইছিল কি অ্যাটলিস্ট আমার নিজের রাজ্যটা পুনরুদ্ধার করতে পারি। আর নানা সাহেব আবার চাইছিল যে পেশোয়া পদের পুনঃপ্রতিষ্ঠা করতে, রানী লক্ষ্মীবাই চাইছিলেন নিজের যে রাজ্য সেটাকে পুনরুদ্ধার করতে, বাহাদুর শাহ জাফর কি চাইছিলেন যে মুঘল সাম্রাজ্য, মুঘল শক্তি, সেটার পুনরুদ্ধার করতে। ওভারঅল কোনো লিডার দেখতে পাচ্ছি না যে যার কথা সবাই মেনে চলবে। সবাই মানে অনেক লিডার আমরা দেখতে পাই, পার্টিকুলার একজন বা যোগ্য নেতার অভাব দেখতে পাই। মানে দেখো, নানা সাহেব, লক্ষ্মীবাই, তাতিয়া টুপি, এনারা সাহসী, সমরকুশলী ছিলেন, যোগ্যও ছিলেন, সন্দেহ নেই। কিন্তু ইংরেজ যারা সেনাপতিরা ছিলেন, লরেন্স, আউটরাম, ক্যাম্পবেল, হ্যাভলক, নীল, হিউরোজ, নিকলসন, এনাদের তুলনায় আমাদের যারা রিভল্ট করেছেন, মানে ইংরেজদের এই সেনাপতিরা অনেক বেশি দূরদর্শী ছিলেন, দক্ষ ছিলেন এই সমস্ত ট্যাকেল করার ক্ষেত্রে। যারা বিদ্রোহ করেছিলেন তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব ছিল, কিন্তু ইংরেজদের কাছে ছিল। ইংরেজদের কাছে গোলা বারুদ, আধুনিক অস্ত্রশস্ত্র, আর্মস, সমস্ত কিছুই ছিল। রেলওয়ে, টেলিগ্রাফ ছিল, যোগাযোগটাও তারা ভালোভাবে করতে পেরেছে, তাই না? এরকম বিভিন্ন কারণের জন্য কিন্তু 1857-এর যে রিভল্ট, সেটা ফেলিওর হয়ে যায়। দেখো, রেবেলস ল্যাকড কোঅর্ডিনেশন, ওই যে যোগাযোগের অভাব, ল্যাক অফ মানি, ইউজ অফ ব্যাকডেটেড আর্মস, টাকা পয়সার অভাব, বিভিন্ন মানে পুরনো অস্ত্রশস্ত্রের ব্যবহার। রিভল্ট হ্যাপেন্ড ওয়ে বিফোর দ্য প্ল্যান্ড ডেট, যে সময় রিভল্টটা প্ল্যানিং করা হয় যে এই সময় হবে, তার অনেকটাই আগে তার আউটব্রেক ঘটে যায়। ওকে, হ্যাপাজার্ড ওয়েতে হতে থাকে। ইনিশিয়ালি যে প্ল্যানটা, সেটা এন্ড অফ মেতেই করার কথা বলা হয়, প্ল্যান করা হয় যে মেতে হবে, কিন্তু এটার এত রাশ ছিল যে তার আগে বিভিন্নজন কি সর্ষের মধ্যেই ভূত, তো অনেকের থ্রু ব্রিটিশদের কাছে এই খবরটাও পৌঁছে যে রিভল্ট হচ্ছে, তো তারা আগে থেকে সচেতনও হতে পারে, অ্যালার্ট হয়ে যায়। কনসেন্ট্রেটেড অনলি নর্দার্ন ইন্ডিয়ার, সেন্ট্রাল ইন্ডিয়ার কিছু অংশে আমরা দেখতে পাই। দ্য রিভল্ট হার্ডলি স্প্রেড অল ওভার ইন্ডিয়া, যেটা বললাম যে অল ওভার ইন্ডিয়াতে মানে বেশিরভাগ জায়গায় রিভল্টের কোনো চিহ্নই দেখা যায়নি। মেনি সাউদার্ন স্টেট ডিড নট পার্টিসিপেট ইন দ্য রিভল্ট, দাক্ষিণাত্যের বেশিরভাগ স্টেটই এটাই পার্টিসিপেট করেনি। লিডার্স ফট ফর লস্ট টেরিটরিজ, যারা লিডাররা ছিলেন তারা তাদের হারিয়ে যাওয়া যে অঞ্চল সেটাকে ফিরে পাওয়ার জন্য লড়াই করেছিলেন। মোস্ট অফ দ্য লিডার্স ফট টু রিগেইন দেয়ার টেরিটরিজ, দে ডিড নট ফাইট টু ফ্রি ইন্ডিয়া ফ্রম ব্রিটিশ, তারা যে ব্রিটিশদের থেকে ভারতকে স্বাধীন করবে বলে লড়েছিলেন এমনটা কিন্তু নয়। হ্যান্স দেয়ার ওয়াজ নো ইউনিটি অর সেন্স অফ ন্যাশনালিজম ব্যাক দেন, সেই সময় ইউনিটিও সে অর্থে ছিল না, যোগাযোগও ছিল না, প্ল্যানেরও অভাব ছিল, বিভিন্ন কারণের জন্য কিন্তু এই রিভল্টটা ফেলিওর হয়।
এবং এই যে ফেলিওরটা হয়, যারা লিডাররা ছিলেন তাদের সাথে কি হয়, এখানে মেনলি খেয়াল রাখবে যে মঙ্গল পাণ্ডেকে কিন্তু ফাঁসি দেওয়া হয়। 1857 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়, ডেটটা খেয়াল রাখবে। মহাবিদ্রোহের প্রথম শহীদ বাহাদুর শাহ জাফর, ওনাকে রেঙ্গুনে ডিপার্ট করে দেওয়া হয়, নির্বাসন দিয়ে দেওয়া হয়। উনি 1862-তে মারা যান এবং ওনার যে ছেলেরা, ওনার ছেলেদেরকে গুলি করে মেরে ফেলা হয় বা শট। নানা সাহেব এবং বেগম হজরত মহল ওনারা নেপালে পালিয়ে যান, এসকেপড টু নেপাল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যার আসল নাম মণিকর্ণিকা, উনি ব্যাটেলে মারা যান, যুদ্ধে মারা যান। তাঁতিয়া টোপ, উনি 1859-এর 18ই এপ্রিল মারা যান। অ্যাকচুয়ালি উনি ক্যাপচার্ড হন এবং এক্সিকিউটেড হন ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা সিপ্রিতে, যেটাকে আমরা বর্তমানে শিবপুরি বলি। তারিখটা হচ্ছে 1859-এর 18ই এপ্রিল। কেমন? এখানে আর দু একটা জিনিস খেয়াল রাখবে যে রানী লক্ষ্মীবাই এর আসল নাম ছিল মণিকর্ণিকা, আর নানা সাহেবের আসল নাম ছিল ধন্ধু পন্থ। আর তাঁতিয়া টোপির আসল নাম ছিল রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ লিখে দিচ্ছি, তো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ব্যাস। এবারে আসছি রেজাল্ট অফ দ্য রিভল্ট। এই যে এত বড় একটা মহাবিদ্রোহ বলছি, কিছু না কিছু রেস তো ফেলবেই। কি হয়, কি রেস ফেলে, বা এর প্রভাব হিসেবে আমরা কি বলতে পারি? এই মহাবিদ্রোহ হয়েছিল, এটার ফলে ইংরেজরা অনেকটা বেশি ভয় পেয়েছিল। তাদের যে রাজনৈতিক মহল, সেইখানে একটা ধারণা চলে আসে যে ভারতের মতো একটা এত বড় দেশকে চালাতে যাওয়া মানে চারটিখানি কথা নয়। তো এর জন্য শুধুমাত্র একটা কোম্পানির ওপর যে দায়িত্ব দিয়ে দিলেই একবারে ঝাড়া হাত পা হয়ে যাবে তা কিন্তু নয়। তো সেই জন্য তারা কি করলো না, 1858-র 2রা অগাস্ট ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ করলো, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ভারত শাসন আইন 1858। এই আইনের মাধ্যমে কি হয় না, ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। কত সাল বললাম? 1858 খ্রিস্টাব্দের 2রা অগস্ট কি হয়, একটা অ্যাক্ট পাস হয়, যেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। চেষ্টা করবে ইংলিশ টার্মগুলো খেয়াল রাখা, তাহলে প্রিলিমসের সাথে সাথে মেন্সের প্রিপারেশনও হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এই অ্যাক্টের থ্রু ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে। আর ভারতের শাসনভার চলে যায় কোথায় না, ব্রিটিশ সরকার, ইংল্যান্ডের যিনি হেড ছিলেন মহারানী ভিক্টোরিয়া, তার হাতে ক্ষমতা চলে যায়। মহারানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেল ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনা করতে থাকেন এবং এরপর ওই পদটা কি হয়ে যায় না, ভাইসরয়, এটা কনভার্টেড হয়ে যায়। ওকে, তো তার সাথে কয়েকটা বিষয় অ্যাড করি বুলেটিনগুলো বলার আগে। ভারতের যে কোম্পানি শাসনের যে অবসান, এটা তো হঠাৎ করে হয়নি। 1773 রেগুলেটিং অ্যাক্ট বা 1784 পিটের যে ভারত শাসন আইন, তারপরে 1813 বা 1833 বা 1853 যে চার্টার অ্যাক্ট, সনদ আইন, এর দ্বারা কোম্পানির হাত ধরে কি হয় না, আস্তে আস্তে ক্ষমতা, কোম্পানির যে হাত থেকে ব্রিটিশরা শাসনের যে ক্ষমতা সেটা কেড়ে নিতে থাকে চার্টার অ্যাক্টের থ্রু। এই যে চার্টার অ্যাক্টগুলো বললাম বা রেগুলেটিং বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এগুলোর থ্রু। আর যার চূড়ান্ত পরিণতি হিসেবে আমরা বলতে পারি 1858-র ভারত শাসন আইন। এটা কমপ্লিটলি আমাদের ভারতবর্ষ থেকে কোম্পানির শাসনের অবসান ঘটে। ঠিক আছে, দেখো, এন্ড অফ কোম্পানি রুল, খেয়াল রাখবে কোন অ্যাক্টের থ্রু। তাহলে এবারে ডিরেক্ট রুল করবে ব্রিটিশ ক্রাউন।
This was announced by Lord Canning at a Darbar in Allahabad in a proclamation issued on 1st November 1858 in the name of Queen. আগে কি হতো না 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, এর মেইন যে উদ্দেশ্য সেটা ছিল কোম্পানির ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করা। ওই যে বললাম রেগুলেটিং অ্যাক্ট বলো বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা এই যে চার্টার, তিনটে চার্টারের কথা বললাম 13, 33, 53, এর সাহায্যে কোম্পানির যে এখতিয়ার সেটাকে লিমিটেড করে দেওয়া হয়। ফলে কি হয় না, আগে যে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ছিল বা যেটাকে আমরা বলছি ভারত সচিব বা বোর্ড অফ কন্ট্রোলার্স ছিল, সেই পদগুলোকে সরিয়ে দেওয়া হয়। কেমন এই যখন কোম্পানি শাসনের অবসান ঘটে 1858-তে দিল্লি যে দরবার হয় সেখানে প্রোক্লেমড হয় না, লর্ড ক্যানিং প্রোক্লেম করেন, লর্ড ক্যানিং ইস্যু করেন যে এখন থেকে কিন্তু শাসনভার সামলাবেন কে না, রানী সামলাবেন শাসনভার। ইংল্যান্ডের যিনি রানী উনি সামলাবেন শাসনভার। The Indian administrative was taken over by Queen Victoria, which in effect meant the British Parliament. ঠিক আছে, শাসনভার চলে যায় রানীর হাতে। পরবর্তীকালে আমরা দেখব যে কুইন এমপ্রেস অফ ইন্ডিয়া হন, ভারত সাম্রাজ্ঞী ঘোষণা হন, সেটা 1876, ওখানে আমরা যাব। তো আপাতত এইটুকু খেয়াল রাখতে হবে যে এখন শাসনভার কোম্পানি শাসনের অবসান ঘটে এবং শাসন ডিরেক্টলি সামলাবেনকে, সেটা হচ্ছে ডিরেক্ট কুইন, এবং তার প্রতিনিধি হিসেবে থাকবেন গভর্নর জেনারেল। কিন্তু ওই গভর্নর জেনারেল যে পদটা সেটা কনভার্টেড হয়ে যায় কিসে না, ভাইসরয়তে। ওকে, দ্য ইন্ডিয়া অফিস ওয়াজ ক্রিয়েটেড টু হ্যান্ডেল দ্য গভর্নেন্স অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কান্ট্রি। কোম্পানি থ্রু দিয়ে যেতে হবে না, ইন্ডিয়াতে একটা অফিস স্টাবলিশড হয়, ইন্ডিয়ান অফিস বলতে পারি, মানে ব্রিটিশদেরই অফিস স্টাবলিশড হয় ইন্ডিয়াতে, যাতে ঠিকঠাকভাবে গভর্নেন্স হতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেশন, কান্ট্রির যে পরিচালনা প্রশাসন সেটা ঠিকঠাকভাবে হতে পারে। সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কি চেঞ্জ হয়, দ্য রাইটস অফ ইন্ডিয়ান রুলার্স ওয়্যার রিকগনাইজড। ভারতে যারা রাজারা ছিলেন তাদের যে অধিকারগুলো সেগুলো পুনরায় তারা ফিরে পান। ডক্ট্রিন অফ ল্যাপস মানে সত্যবিলোপ নীতি, ওটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, ওটাকে বন্ধ করে দেওয়া হয় ডক্ট্রিন অফ ল্যাপসকে। দ্য রাইট টু অ্যাডপ্ট সন্স অ্যাজ লিগাল হায়ার্স ওয়াজ অ্যাকসেপ্টেড, মানে দত্তক পুত্রকে গ্রহণ করা আর কি, দত্তক নেওয়া, পুত্র দত্তক নেওয়াকে বৈধতা দেওয়া হয় এবং ওই দত্তক পুত্র যে বংশ চালাতে পারবেন এ কথাও বলা হয়, ওটা অ্যাকসেপ্ট করা হয়। মিলিটারি রিঅর্গানাইজেশন করা হয়, যেটা বলছিলাম যে বিভিন্ন জাতি থেকে, ভারতীয় থেকে মিলিটারি নেওয়া হয়, মিলিটারির সদস্য নেওয়া হয়। তো এরকম অনেক কিছু চেঞ্জেস কিন্তু হয়। তো আশা করছি এই অবধি সবার ক্লিয়ার। এবারে যদি একটু আধটু কিছু বেঁচে থাকে, মানে বাকি রয়ে গিয়ে থাকে, সেগুলো আমরা এই কোয়েশনের থ্রু সলভ করব আর আমরা জেনে যাব। ঠিক আছে, আর তোমাদের কাজ হবে এই ক্লাসটা দেখার পর অ্যাটলিস্ট জীবন মুখোপাধ্যায় স্যারের হিস্ট্রি বই পড়ে নেওয়া, যাদের কাছে বইটা আছে পড়ে নিও, কেউ পিডিএফ থেকে চাইলে পড়ে নিতে পারো, বা যার কাছে যাই হিস্ট্রি বই আছে সেখান থেকে পড়ে নিও, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা সম্পর্কে। চল কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য সিম্বল অফ দ্য ফ্রিডম স্ট্রাগল অফ 1857? 1857 মহাবিদ্রোহের প্রতীক কি ছিল? লোটাস, ব্রেড, নাকি লোটাস অ্যান্ড ব্রেড, নাকি গান? কি হবে? আনসার হবে অপশন 3, লোটাস অ্যান্ড ব্রেড। খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? 1857 সালের যে মহাবিদ্রোহ হয় সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড লিটন, নাকি লর্ড কর্নওয়ালিস? লর্ড ক্যানিং হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু মেড দ্য রিভল্ট অফ 1857 ইন বিহার? এটা লেড হবে, হ্যাঁ, LED। লিডার কে ছিলেন? হু লেড? লক্ষ্মীবাই, কুনওয়ার সিং,
বেগম হজরত মহল না নানা সাহেব? কে ছিলেন বিহারে? কুনওয়ার সিং। অপশন 2 হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং লেড দ্য সিপয় অ্যাট কানপুর ইন দ্য 1857 আপরাইজিং? মেইনলি কার নাম আমরা খেয়াল রাখবো 1857 মহাবিদ্রোহের ক্ষেত্রে কানপুরের লিডার হিসেবে? বেগম হজরত মহল নাকি রানী লক্ষ্মীবাই নাকি নানা সাহেব নাকি কুনওয়ার সিং? কানপুর, কানপুরে নানা সাহেব। ওকে, কানপুরে কে ছিলেন? কানপুরে ছিলেন নানা সাহেব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নানা সাহেবের একটা পরিচিতি কি হতে পারে? পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের পোষ্যপুত্র। পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের পোষ্যপুত্র। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট আ লিডার অফ দ্য রিভল্ট অফ 1857? চারজনের নাম দেওয়া আছে, এনাদের মধ্যে কে 1857 মহাবিদ্রোহের লিডার ছিলেন না? নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, মান সিং নাকি কুনওয়ার সিং? আনসার হবে মান সিং। ইনি কিন্তু ইংরেজদের পক্ষে ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, from where was the maximum number of soldiers participated in the struggle of 1857? 1857 মহাবিদ্রোহে কোথা থেকে সব থেকে বেশি সংখ্যক সিপাহী এই মহাবিদ্রোহে পার্টিসিপেট করেন? আওয়াধ বা আউধ বা অযোধ্যা নাকি মাদ্রাজ নাকি মহারাষ্ট্র নাকি বিহার? কি হবে? এটা হচ্ছে আওয়াধ। ওকে, যেটাকে প্রিভিয়াসলি আমরা কৌশল নামে জানি, ওই যে মহাজনপদ কৌশল। ওকে, নর্থ ইস্টার্ন পার্ট অফ ইউপি, ইউনাইটেড প্রভিন্স। নেক্সট কোয়েশ্চেন, when did the revolution of 1857 started? 1857 মহাবিদ্রোহ স্টার্ট কবে হয়? কবে স্টার্ট হয় 1857 মহাবিদ্রোহ? 10th মে 1857। 10th মে 1857 মেরাঠ থেকে। প্রতিবাদটা শুরু হয় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, বাট প্রকৃতপক্ষে মহাবিদ্রোহ শুরু হয় মেরাঠ থেকে। মেরাঠে কে ছিলেন লিডার? কদম সিং। নেক্সট কোয়েশ্চেন, লিডার অফ লখনৌ ডিউরিং দ্য রিভল্ট অফ 1857 ওয়াজ? 1857 মহাবিদ্রোহে লখনৌয়ের লিডার কে ছিলেন? কে ছিলেন? বেগম হজরত মহল। এ কি অপশন নেই তো? আচ্ছা, এখানে অপশন অ্যাড করবে, বেগম হজরত মহল। কেমন প্রশ্ন আসে এখান থেকেই, হজরত মহল অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন, which Indian ruler was made the prisoner of the revolt of 1857? এই চারজনের মধ্যে কাকে বন্দি বানানো হয় 1857 মহাবিদ্রোহের পর? কি হবে? বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট, হু ওয়াজ দ্য ওভারঅল লিডার অফ দ্য রেভিলিয়ন অফ 1857? যাকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করা হয় তিনি কে? বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। মানে নাম সর্বস্ব আর কি। আমরা পড়েছিলাম যে পোস্ট মুঘল এম্পায়ার যারা, পরবর্তী মুঘল সম্রাট যারা, তারা মানে বেশিরভাগই কি অযোগ্য ছিলেন বিভিন্ন কারণের জন্য। সেটা আমরা মুঘল ডাইনাস্টি যখন পড়েছিলাম তখন দেখেছিলাম। দ্য রিয়েল নেম অফ তাতিয়া টোপ ওয়াজ? তাতিয়া টোপের আসল নাম কি ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, who was the most famous Bengal journalist who championed the cause of indigo cultivators? চ্যাম্পিয়ন বলতে এখানে প্রবক্তা বা সমর্থক অর্থে আমরা বলতে পারি। বাংলার কোন জার্নালিস্ট নীল চাষিদের জন্য বা নীল চাষের জন্য একটা সমর্থনে
সমর্থন করেছিলেন আর কি। ঠিক আছে, নীল যে রেভেলিয়ন হয় তার কজ বা তাদের কি সমস্যা ইত্যাদি নিয়ে সমর্থন করেছিলেন, নানা কিছু লিখেও ছিলেন। কে তিনি, তার নাম কি? হরিশচন্দ্র মুখার্জি। ওকে, হরিশচন্দ্র মুখার্জি, যিনি হিন্দু পেট্রিয়ট পত্রিকার এডিটর, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন ফর দ্য ফ্রিডম স্ট্রাগল অফ 1857? তোমাদের যেটা বলছিলাম যে 1857 1857-এর যে ফ্রিডম স্ট্রাগল, তার মেইন রিজন হিসেবে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাদের অপশন দেখে আনসার করতে হবে। গ্রিজড কার্ট্রিজ ইউজ, নাকি ইকোনমিক এক্সপ্লয়টেশন, নাকি ট্রাবল দ্য সোলজার, নাকি ড্রেস কোড, কি হবে? অ্যাকর্ডিং টু দ্য অপশন রাইট আনসার হবে অপশন 1, গ্রিজড কার্ট্রিজ ইউজ। যে কার্তুজগুলো, ওগুলোতে গরু এবং শুকরের মাংসের চর্বি মাখানো থাকতো, এরকম একটা রিউমার ছড়িয়েছিল। তো ওটাকে আমরা মেইন রিজন হিসেবে অ্যাকর্ডিং টু দিস অপশনস চুজ করতে পারি। কেমন, এটা খেয়াল রাখবে। নেক্সট, who was the most staunch or bitterest enemy of the British in the revolt of 1857? 1857 মহাবিদ্রোহে কে সব থেকে বিটারেস্ট, অপছন্দের এনিমি ছিলেন ব্রিটিশদের, কি হবে? কুনওয়ার সিং, মৌলভী আহমদুল্লাহ শাহ, নাকি রানী লক্ষ্মীবাই, নাকি নানা সাহেব? মানে কঠোর বিরোধী আর কি, ব্রিটিশদের বিরোধী হিসেবে কঠোর ছিলেন। ফৈজাবাদের যিনি ছিলেন কে? অপশন সেকেন্ড, মৌলভী আহমদুল্লাহ শাহ। ওকে, খেয়াল রাখবে এটা। নেক্সট, হু রোট দ্য বুক দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, হু রেফার্ড টু দ্য মুভমেন্ট অফ 1857 অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স, অথবা প্ল্যান্ড ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এই যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো কিন্তু বিভিন্ন এক্সামে এসেছিলো, এইগুলো ডাব্লিউবিসিএস এর বিভিন্ন এক্সাম মানে প্রিলিমিনারিতে বিভিন্ন সালে এসেছিল, ভাষাটা চেঞ্জ করে দিয়েছিল একটু আধটু, বাট বিষয়টা কিন্তু সেমই আছে। সেরকম এসএসসিতে এসেছে বা বিভিন্ন পরীক্ষায় এসেছে, এরকম প্রশ্ন ইনক্লুডেড আছে, তো ওই জন্য কোয়েশ্চেনগুলো সলভ করানো। একটা এইভাবে প্রশ্ন আসতে পারে যে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটা কার লেখা, কে লিখেছেন? বিনায়ক দামোদর সাভারকর, ভিডি সাভারকর, তাই তো? আবার এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে 1857 1857-এর যে মুভমেন্ট, যে রেবিলিয়ন, মহাবিদ্রোহ, সেটাকে কে ন্যাশনাল ফার্স্ট ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স বলেছেন, ইনিই বলেছেন। অথবা বলতে পারে যে প্ল্যান্ড ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছেন বিনায়ক দামোদর সাভারকর। দেখো, এমনিতে মহাবিদ্রোহ অসফল হয়, সফল হয়নি, কারণ হিসেবে আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু ভিডি সাভারকর বলছেন এই কথাগুলো, সেই রেসপেক্টে আমরা এই লাইনগুলো রেখেছি, কেমন কোটেশনসগুলো রেখেছি, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, which incident in colonial history of India marks the first war of independence? কলোনির যে হিস্ট্রি, সেক্ষেত্রে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসেবে আমরা কোন যুদ্ধকে কনসিডার করি, কি হবে? আনসার হবে অপশন 4, সিপাহী মিউটিনি অফ 1857, 1857 সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ব্রিটিশ অফিসার্স সাপ্রেসড দ্য রিভল্ট অফ 1857 ইন ঝাঁসি? ঝাঁসিতে তো রিভল্ট হয় 1857 মহাবিদ্রোহে, সেই সময় কোন ব্রিটিশ অফিসার ঝাঁসির ক্ষেত্রে বিদ্রোহ দমন করেন? ওই যে তোমাদের একটা ছক দেখালাম, কি হবে? ঝাঁসির ক্ষেত্রে ইউরোজ, অপশন 2 হয়ে যাবে কারেক্ট আনসার, তাই তো? ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ওয়াজ মঙ্গল পান্ডে হ্যাংড? মঙ্গল পান্ডের ফাঁসি কবে হয়? এটা আনসার করার পর আনসার করবে যে মঙ্গল পান্ডে কত নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির, বেঙ্গল সেনা ছাউনির সদস্য ছিলেন, কত নম্বর? এটার আনসার হবে মঙ্গল পান্ডে ওয়াজ হ্যাংড
অন 8th এপ্রিল 1857, 8ই এপ্রিল 1857। আর উনি ছিলেন 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির সদস্য। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য স্ট্রেংথ অফ দ্য রিভল্ট অফ 1857? 1857 রিভল্টে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কী ছিল, ইম্পর্টেন্ট ফ্যাক্টর কী ছিল যেটা ম্যাটার করে? নানা সাহেবের পলিসি খুব ম্যাটার করে, নাকি মঙ্গল পাণ্ডের স্যাক্রিফাইস খুব ম্যাটার করে, নাকি হিন্দু মুসলিম ইউনিটি ম্যাটার করে, নাকি নান অফ দিস? কি মনে হচ্ছে? এটার আনসার হবে অপশন 3। অ্যাকচুয়ালি সেই সময় এত কিছু প্রবলেম হয়, ইংরেজরা এতই শোষণ চালায় হিন্দু বলো মুসলিম বলো, মানে সর্বসাধারণের ওপর, ভারতীয়দের ওপর। তো ধর্মীয় কোনো রকম বিভেদ তারা করেনি। ক্ষেত্রে আমরা দেখতে পাই হিন্দু মুসলিম ইউনিটি, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা বলতে পারি হিন্দু মুসলিম ইউনিটি। দেখো, যে কোনো বিদ্রোহের কিছু পক্ষে কারণ হওয়ার মানে কতটা সে সাকসেসফুল হয়েছিল বা কতটা প্রভাব বিস্তার করেছিল, সেই রেসপেক্টে তার পক্ষে কিছু কারণ বলতে পারি, তার বিপক্ষে কিছু কারণ বলতে পারি, বা তার কারণের সপক্ষে বিপক্ষে কিছু কারণ বলতে পারি, তাই না? তো হিন্দু মুসলিম ইউনিটি কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর 1857 যে রিভল্ট, তার স্ট্রেংথ হিসেবে। ক্লিয়ার? নেক্সট, হু লেড দ্য ফোর্সেস ইন দিল্লি ইন দ্য রিভল্ট অফ 1857? দিল্লিতে লিডার কে ছিলেন? অপশন 1 বখত খান, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, হু কমেন্টেড দ্য ব্যারাকপুর ক্যান্টনমেন্ট? আচ্ছা, এই হু কমান্ডেড হবে, হ্যাঁ, কে লিডারশিপ দিয়েছিলেন এটাই জানতে চেয়েছে। হু কমান্ডেড দ্য ব্যারাকপুর ক্যান্টনমেন্ট ইন 1857 রিভল্ট? কি হবে? অবশ্যই মঙ্গল পাণ্ডে, মহাবিদ্রোহের প্রথম শহীদ যিনি। অপশন 2। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ আ লিডার ফ্রম এলাহাবাদ, নাও প্রয়াগরাজ, বর্তমানে প্রয়াগরাজ, ইন দ্য রিভল্ট আগেইনস্ট দ্য ব্রিটিশ ইন 1857? 1857 মহাবিদ্রোহে বা 1857 ব্রিটিশদের বিরোধী যে বিদ্রোহ, সেক্ষেত্রে এলাহাবাদ, বর্তমান যে প্রয়াগরাজ, তো ওই এলাহাবাদের লিডার কে ছিলেন? মৌলভী লিয়াকত আলী। ওকে, মৌলভী লিয়াকত আলী। কোয়েশ্চেন আনসারের থ্রু কিছু কিছু এক্সট্রা জিনিস থাকবে, সেগুলো একটু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, রিভিশন দেবে, তাহলেই হয়ে যাবে। চলো, 1857 রিভল্ট ওয়াজ ফেইল্ড মেইনলি ডিউ টু, 1857 যে মহাবিদ্রোহ রিভল্টটা, সেটা ফেইল্ড কেন হয়? অপশন কি কি দিয়েছে? জেনারেল প্ল্যান, নাকি ল্যাক অফ সেন্ট্রাল অর্গানাইজেশন, নাকি বোথ, নাকি নান? কি হবে অ্যাকর্ডিং টু দিস অপশনস? বোথ হবে। কোনো রকম প্ল্যান সে অর্থে ছিল না, সেন্ট্রাল কোনো অর্গানাইজেশন ছিল না, এ ওখান থেকে সে সেখান থেকে বিদ্রোহ করেছে। ইভেন সারা ভারতে ইভেন আমরা বিদ্রোহটার পার্টিসিপেশন দেখিনি, সর্বসাধারণ সাপোর্ট করেছে, যেখান থেকে বিদ্রোহ হয়েছে সাপোর্ট পেয়েছে। কিন্তু তার মধ্যেও এমন ছিল যারা সাপোর্ট করেনি, যারা বিরূপে গেছে, যারা ইংরেজদের কাছে খবর পৌঁছে দিয়েছে। আর ভারতের তো বেশিরভাগ অঞ্চলে এর পার্টিসিপেশনও আমরা দেখতে পাই না। তো জেনারেল প্ল্যান, ল্যাক অফ সেন্ট্রাল অর্গানাইজেশন, এই সমস্ত কারণে কিন্তু এটা ফেল হয়। নেক্সট কোয়েশ্চেন, আফটার দ্য রিভল্ট অফ 1857 which commission was formed for the new formation of the Indian Army? 1857 রিভল্ট যেটা, সেটা কমপ্লিটের পর একটা কমিশন তৈরি হয়, যার দ্বারা ইন্ডিয়ান আর্মির যে সিলেকশন সেটা হবে। সেই কমিশনটার নামটুকু তোমাদের জানতে হবে। কি কমিশনটার নাম? কমিশনটার নাম হচ্ছে পিল কমিশন, PEEL, পিল কমিশন। ওকে, এটুকু খেয়াল রাখতে হবে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ বেস্টোড উইথ দ্য টাইটেল অফ সাহেব ই আলম বা শাহ ই আলম বাহাদুর by বাহাদুর শাহ ডিউরিং দ্য আপরাইজিং অফ 1857? 1857 যে মহাবিদ্রোহ উত্থান যখন হয়, সেই সময়ে বাহাদুর শাহ জাফর কাকে সাহেব ই আলম বাহাদুর নামে বা এই টাইটেলে ভূষিত করেন? অবশ্যই বখত খান। অপশন 3 হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট,
হু ইন্ট্রোডিউসড ডক্ট্রিন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি কে ইন্ট্রোডিউস করেন? অবশ্যই লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। Okay, next. Who said the 1857 revolt was the conspiracy of Hindu and Muslim against Britishers? কে বলেছিলেন যে 1857 যে বিদ্রোহ সেটা হচ্ছে ব্রিটিশার্সদের অ্যাগেইনস্টে, ইংরেজদের বিরুদ্ধে হিন্দু মুসলিমদের একটা ষড়যন্ত্র, কনস্পিরেসি। কে বলেছিলেন? নিশ্চয়ই কোনো ইংরেজ বলেছে। কে বলেছে? জেমস আউটরাম অ্যান্ড ডাব্লিউ টেইলর। ওকে, অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার, জেমস আউটরাম অ্যান্ড ডাব্লিউ টেইলর। খেয়াল রাখবে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ রানী লক্ষ্মীবাই? ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি ছিল? বলেছি কিন্তু আমি পড়ানোর সময়। কি হবে? মণিকর্ণিকা। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান সোলজার হু রিফিউজড টু ইউজ গ্রিজড কার্ট্রিজেস? গ্রিজ করে চর্বি মিশ্রিত যে কার্তুজ সেগুলো ব্যবহার করা রিফিউজ করে প্রথম কোন ভারতীয় সোলজার, ভারতীয় সিপাহী সৈনিক? মঙ্গল পান্ডে। অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, হু ওয়াজ দ্য লিডার অফ বারেলি ইন 1857 রিবেলিয়ন? 1857 বিদ্রোহের বারেলিতে নেতৃত্ব কে দেন? কে দেন? খান বাহাদুর খান। অপশন 2 কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ হ্যাংড ফার্স্ট ইন দ্য 1857 রিভল্ট? মানে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে, এটা জানতে চেয়েছে। কি হবে? অপশন 1 হয়ে যাবে কারেক্ট আনসার, মঙ্গল পান্ডে। নেক্সট, হু ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডিউরিং দ্য রিভল্ট অফ 1857? আচ্ছা, এখানে 3টে অপশন হবে। হ্যাঁ, এটলি 3, গ্ল্যাডস্টোন 4, মানে টোটাল 4টে অপশন থাকবে। তো আমরা দেখেছি যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, কিন্তু সেই সময় ব্রিটিশদের কে প্রাইম মিনিস্টার ছিলেন? কি হবে? এটা আনসার হবে পামারস্টোন। খেয়াল রাখবে, সেই সময় ব্রিটিশদের প্রাইম মিনিস্টার ছিলেন পামারস্টোন। ওকে, নেক্সট, হু মেড এলাহাবাদ দ্য এমার্জেন্সি হেডকোয়ার্টার ইন 1857? 1857 বিদ্রোহের সময় এলাহাবাদকে, বর্তমান প্রয়াগরাজকে, কে এমার্জেন্সি টাইমের হেডকোয়ার্টারে কনভার্ট করে? কে করেছিল? লর্ড ক্যানিং। অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার, লর্ড ক্যানিং। নেক্সট, মঙ্গল পান্ডে হু প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য 1857 রিভল্ট বিলংড টু which ব্যাটালিয়ন? অনেকবার বলেছি। কি হবে? এই বিএনআই মানে শর্ট করে দিয়েছি বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিকে, অত টাইপ করতে আর কি। যাই হোক, কি হবে? সেকেন্ড অপশন, 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি। নেক্সট, who was betrayed by Man Singh in the 1857 revolt and then arrested and hanged by the British? তোমাদের একটা প্রশ্ন করালাম যে কিছুক্ষণ আগেই এনাদের মধ্যে কে 1857-এর লিডার ছিলেন না? আনসার কি পেয়েছি? মান সিং। তখন আমি বললাম যে মান সিং এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বিট্রে করেন রিভল্ট যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি, এবং যে কারণে অনেক লসও হয় রিভল্টের ক্ষেত্রে। তো এটাই জানতে চেয়েছে, হু ওয়াজ বিট্রেড বাই মান সিং? মান সিংয়ের দ্বারা কে বিট্রেড হয়েছিলেন, এবং যিনি বিট্রেড হয়েছিলেন তিনি অ্যারেস্টও হয়েছিলেন এবং তার ফাঁসিও হয়েছিল। কে? তাঁতিয়া টোপি। ওকে, অপশন 1 তাঁতিয়া টোপি। নেক্সট, দ্য এডুকেটেড ক্লাস অফ ইন্ডিয়া ড্যাশ ইন দ্য রেভলিউশন অফ 1857? 1857 বিদ্রোহে ভারতের যে এডুকেটেড ক্লাস তারা কি সাপোর্ট করেছিল, প্রোটেস্ট করেছিল? মানে সাপোর্ট মানে সমর্থনে ছিল, নাকি বিরোধে ছিল, প্রোটেস্ট, নাকি নিউট্রাল, কোনো রকম রিয়াকশন করেনি, নাকি এটা কিছু একটা দিয়েছিলাম অফিস বা ব্রিটিশদের সাথে ছিল, এরকম কিছু। নান অফ দিস করে দিতে পারো, নান করে দিতে পারো। কি হবে? এটা হবে অপশন 3। এটার নান অপশনটা লিখছি না, তোমরা বুঝে যাবে। তো যাই হোক,
নিউট্রাল, খেয়াল রাখবে, এটা কিন্তু আমি বলেছি। হ্যাঁ, নেক্সট, হু সেড দিস অ্যাবাউট রানী লক্ষ্মীবাই? কে রানী লক্ষ্মীবাই সম্পর্কে বলেছেন যে হিয়ার লে দ্য উইমেন হু ওয়াজ দ্য অনলি ম্যান অ্যামং দ্য রেবেলস? যারা বিদ্রোহ করছিলেন তাদের মধ্যে একজন মহিলা যিনি ম্যান হিসেবে ছিলেন, দ্য অনলি ম্যান হিসেবে। কে বলেছেন? 1 2 3 4 করে অপশন আছে। কে বলেছেন রানী লক্ষ্মীবাই সম্পর্কে? ঝাঁসিতে ইংরেজদের কে, কোন ইংরেজ সেনাপতি, কোন ইংরেজ অফিসিয়াল বিদ্রোহ দমন করেন? হিউরোজ। ওকে, তো হিউরোজ বলেছিলেন। অপশন 3 হচ্ছে কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চেন আজকের, হু অ্যামাং দ্য ফলোয়িং পোয়েট উইটনেস দ্য রিভল্ট অফ 1857? এই যে চারজনের নাম দেওয়া আছে, এনাদের মধ্যে কে 1857 যে মহাবিদ্রোহ সেটা প্রত্যক্ষ করেছিলেন, উইটনেস করেছিলেন? একজন উর্দু পোয়েট। কে? অপশন 2 মির্জা গালিব। খেয়াল রাখবে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি বোঝা গেছে। তোমরা কি করবে, তোমাদের কাজ হবে যেটা নোট করেছ সেটা রেখে দেওয়া, তার সাথে হিস্ট্রি যে কোনো একটা বইয়ের ওই পোর্শনটুকু পড়ে ফেলা, কেমন? আর নিজের মতো করে নোট করে নিও। পুরো একদম ফুল সেন্টেন্সে লিখতে হবে তাও নয়, নিজের মতো করে নোট করে নিও, বাট তোমাদের রিভিশন দিতে হবে। ওকে, তো এইভাবে আমরা মডার্ন হিস্ট্রিটাও এখানে কভার করব। আজ এই অবধি থাকলো, সবাই ভালো করে মন দিয়ে পড়তে থাকো। পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, যারা টেলিগ্রাম গ্রুপে নেই তাদের জন্য আমি লিখে দিচ্ছি লিঙ্কটা। টেলিগ্রামে গিয়ে SLST প্রাইমারি লিখে সার্চ করবে, পেয়ে যাবে, কেমন? জয়েন হয়ে যেতে পারো। পিডিএফ ওখানে দিয়ে দেবো, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর ড্রাইভ লিঙ্ক কী হয় বলো তো, যখন ইমেলটাকে লগ আউট করে দিই, খেয়াল থাকে না যে কোন ইমেলে ছিল, সেই সময় ওটাও লগ আউট হয়ে যায়। আর যদি কোনো ড্রাইভ লিঙ্ক থেকে কোনো ভিডিও, কোনো পিডিএফ ডাউনলোড করতে না পারো, তখন একটাই অপশন আছে, হয় গ্রুপে দেখবে যে ফাইল সেকশনে পিডিএফটা আছে কি না, নয়তো তোমাকে স্ক্রিনশট নিয়ে নিচে পিডিএফ করে নিতে হবে আর কি। স্ক্রিনশট করে ইম্পোর্ট করে দেবে পিডিএফ মেকিং কোনো অ্যাপে, তাহলেই হয়ে যাবে। আর আরেকটা বলছিলাম বিষয়, হ্যাঁ, এটা যেমন WBCS এ কাজে লাগবে, সেরকম ফুড এসআইতেও কাজে লাগবে, SSCর এক্সামেও কাজে লাগবে। আবার যারা SLSTর ক্ষেত্রে হিস্ট্রি সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগতে পারে। তো তাদের, যদি তোমাদের এরকম পরিচিত কেউ থাকে তাদেরকে দিয়ে দিতে পারো, যদি একটু কাজে লাগে ভালো। ঠিক আছে, এফবি থাকলো, এন্ড করলাম। টাটা, গুড নাইট সবাইকে, টেক কেয়ার।